আচ্ছা, এখন খেয়াল করেন আমাদের এইখানে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে, আমরা কি শুরু করে দিব কিনা? কথাবার্তা তো সব ক্লিয়ার না? ফিজিক্স ডিপার্টমেন্টের যারা যারা আছেন তারা হচ্ছে কমেন্ট করে জানাবেন যে ফিজিক্স ডিপার্টমেন্টের কে কে আছেন। ওকে, খেয়াল করেন প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আমাদের ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যালজেব্রা এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আছে। তো এখান থেকে মোটামুটি হচ্ছে আপনার ভালো কোয়েশ্চন হয় এখান থেকে ম্যাথও আসে, প্লাস এখান থেকে থিওরিও আসে। এখন এখানের মধ্যে স্টোকস থিওরাম, তারপরে হচ্ছে আপনার গ্রিনস থিওরাম, এগুলো হচ্ছে মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসের থিওরাম আর কি। হ্যাঁ, স্টোকস থিওরাম, গ্রিনস থিওরাম, তারপরে হচ্ছে আপনার ডাইভারজেন্স থিওরাম। ওকে, গাউস ডাইভারজেন্স থিওরাম বলে। তো এই তিনটা থিওরাম হচ্ছে এই চ্যাপ্টারের কোর, বা আমরা বলতে পারি সোল বলতে পারি। হ্যাঁ, এখান থেকে প্রতি বছরই যে কোনো একটা থিওরাম পরীক্ষায় আসবেই, খুব ইম্পর্টেন্ট। ইভেন নন মেজরেও হচ্ছে এখান থেকে একটা কোয়েশ্চেন আসে। তো এই প্রুফগুলো হচ্ছে একটু লম্বা, বাট এতটা কঠিন না, একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। এবং কিছু ব্যাপার আছে হঠাৎ করে যারা ফার্স্ট ইয়ারে ইন্টারমিডিয়েট থেকে দুম করে এসে যদি তুমি প্রথমে এইটা পড়া শুরু করে দাও, তাইলে একটু তোমার জন্য থিওরিতে হচ্ছে একটু ঝামেলা লাগতে পারে। সেজন্য আস্তে আস্তে ফার্স্টে হচ্ছে তুমি হচ্ছে কি বলে মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস কি সেটা নিয়ে একটু পড়াশোনা করবা, পার্শিয়াল ডেরিভেটিভ, তারপরে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এগুলো কেমনে করতে হয় না হয় ওগুলো একটু বেসিক নিয়ে তারপরে এখানে ঢুকবা। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, এই তিনটাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ওখান থেকে যে কেউ চাইলে হচ্ছে এই তিনটা ভিডিও আকারে দেওয়া আছে, ভিডিও লেকচার, এবং নোট হচ্ছে আমাদের গ্রুপে দেওয়া আছে, আমাদের পেজে দেওয়া আছে, গ্রুপেও দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ইউটিউব চ্যানেল হচ্ছে ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট লিখে সার্চ করলে সেখানে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন, এবং সেম নামে হচ্ছে ফেসবুক পেজও আছে, ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট। ঠিক আছে? কারো কোনো ডাউট থাকলে, কোনো প্রশ্ন থাকলে, কিছু জানার হইলে এই পেজের ইনবক্সে মেসেজ করতে পারেন। সেম নাম হচ্ছে ইউটিউব চ্যানেল, এটা খুঁজলে ইউটিউবে হচ্ছে আপনারা এই লেকচারগুলো পেয়ে যাবেন, এইগুলো ভিডিওগুলো পেয়ে যাবেন। এখানের মধ্যে এবারকার পরীক্ষার জন্য, অর্থাৎ হচ্ছে 24 যে সেশন, তাদের জন্য হচ্ছে স্টোকস আর গ্রিনস, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা ভালো করে দেখে নেবেন, এগুলো দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই আমরা এখানে এগুলো আলোচনা করব না। ওকে, এখন আসেন এর বাইরে এই চ্যাপ্টারের মধ্যে কি আছে। এর বাইরে এই চ্যাপ্টারের মধ্যে আছে আপনার তিনটা জিনিস মেইনলি। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপরে আছে ডাইভারজেন্স, তারপরে আছে হচ্ছে কার্ল। এই তিনটা টপিক এখানের মধ্যে আছে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। তো এখান থেকে পরীক্ষায় আপনাদের অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসে যে গ্রেডিয়েন্ট বা ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য লিখো, কার্লের ভৌত তাৎপর্য লিখো, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। এবং এই জিনিসগুলো আসলে কি মিন করে, এগুলার মিনিং কি, যদিও ইন্টারমিডিয়েটে এগুলো সম্পর্কে আমরা জেনে আসছি, শুধু অঙ্ক করে আসছি, বা ডিটেলসে জানি নাই যে এগুলার কাজ কি, কোথায় ব্যবহার করা হয়, এগুলার মিনিং কি, এই জিনিসগুলোও হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। বুঝছেন? মোটামুটি বেসিকটা কি করব আমরা এগুলা শিখে, বা এগুলা জিনিস দিয়ে আসলে কি বোঝায়, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কিসে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন খেয়াল করেন, এই চ্যাপ্টারের মধ্যে একটা অপারেটর আছে, অপারেটরটা হচ্ছে আমাদের নেবলা অপারেটর। আমি হচ্ছে টোটাল ডিটেলসে তো এখানে আলোচনা করব না, আমি উপরে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। নেবলা অপারেটর, এটা হচ্ছে নেবলা অপারেটর, এটা হচ্ছে একটা ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটর কেন? কারণ হচ্ছে এই নেবলা অপারেটরের ডিরেকশন আছে মিনস হচ্ছে ডিরেকশন ওয়াইজ সে অপারেশন করে। হ্যাঁ, যেমন হচ্ছে আমি যদি বলি সাইন একটা অপারেটর, সাইনের পরে যখন হচ্ছে তুমি ধরো 30 ডিগ্রি বসাইলা, তখন এই যে খেয়াল করবা, এটাকে বলে অপারেটর। হ্যাঁ, সাইনটা হচ্ছে কোনো একটা কোয়ান্টিটির উপরে অপারেট করে যে রেজাল্ট দিবে আমাকে, রেজাল্ট দিল কি হাফ,
তাহলে এটা হচ্ছে অপারেটর, সে কোনো একটা জিনিসের উপর অপারেট করে আমাকে অন্য একটা আনসার দিবে। সাইন হচ্ছে একটা অপারেটর, যে কিছু একটার উপরে অপারেট করবে, অপারেট করে আমাকে আনসার একটা দিবে। এখন এই যে সাইন, সাইন হচ্ছে ডিরেকশন ওয়াইজ কাজ করে না, সে হচ্ছে অ্যাঙ্গেলের উপরে কাজ করে, বা নাম্বার বলতে পারি, নাম্বারের উপরে কাজ করে। ডিরেকশন ওয়াইজ তার কোনো কাজ নাই, কারণ এটার ভিতরে কোনো রকম ডিরেকশন ইনভলভ না। ঠিক আছে, এখন আমি যদি নেবলার কথা বলি, নেবলা অপারেটর দেখতে কীরকম হয়? নেবলা অপারেটর দেখতে হয় যে এরকম, আই ক্যাপ সাথে থাকে ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ সাথে থাকে ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ সাথে থাকে ডেল ডেল জেড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেবলা অপারেটর, বা এটা হচ্ছে ভেক্টর অপারেটর। ভেক্টর কেন? কারণ খেয়াল করেন, এই যে সে এক্স এক্সিস বরাবর কাজ করতে পারে, ওয়াই এক্সিস বরাবর কাজ করতে পারে, জেড এক্সিস বরাবর কাজ করতে পারে। এক্সিস বলতেই আমরা দিক বুঝি বা ডিরেকশন বুঝি, এই কারণে আমরা বলতে পারি যে এই অপারেটরটা ডিরেকশন ওয়াইজ কাজ করতে পারে, বা ডিরেকশন সম্পর্কে তার ধারণা আছে। বোঝা গেল? সে ডিরেকশন ওয়াইজ কাজ করতে পারে, এক্স এক্সিস বরাবর কাজ করতে পারে, ওয়াই বরাবরও কাজ করতে পারে, জেড বরাবরও কাজ করতে পারে। ওকে, ডিরেকশন সম্পর্কে তার আইডিয়া আছে, সে ডিরেকশন চিনে, এই কারণে আমরা এটাকে বলি ভেক্টর অপারেটর। বোঝা গেল? আচ্ছা, এখন এই ভেক্টর অপারেটর দিয়েই হচ্ছে এই তিনটা কাজ করা হয়, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। এখন একটা কথা মনে রাখেন, সেটা হচ্ছে গ্রেডিয়েন্টটা হচ্ছে স্কেলার ফিল্ডের উপরে অ্যাপ্লাই করা হয়। স্কেলার আর ভেক্টর তো আমরা খুব ভালোভাবে জানি, একদম 9-10 থেকে এটা পড়া শুরু হয়েছে। গ্রেডিয়েন্ট হচ্ছে স্কেলার ফিল্ডের উপরে অ্যাপ্লাই হয়, হয় আমাকে রেজাল্ট দেয় কি? ভেক্টর। গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয় স্কেলার ফিল্ডের উপরে, রেজাল্ট আসে কি? ভেক্টর। আবার খেয়াল করেন, ডাইভারজেন্স অ্যাপ্লাই করা হয় ভেক্টর ফিল্ডের উপরে, বা কোনো একটা ভেক্টরের উপরে অ্যাপ্লাই করে, সে আমাকে রেজাল্ট দেয় হচ্ছে স্কেলার, এগুলো আমরা জানি। তারপরে কার্ল হচ্ছে কিসের উপরে অ্যাপ্লাই করা হয়? ভেক্টরের উপরে অ্যাপ্লাই করা হয়, এবং রেজাল্টটা স্টিল ভেক্টরই থাকে। ওকে, আচ্ছা, এখন এই গ্রেডিয়েন্ট জিনিসটা কি? এটা অনেকটা হচ্ছে স্লোপের মতো। আমি পুরোপুরি বলবো না, এখানে আলাদা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন, আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবেন। গ্রেডিয়েন্ট হচ্ছে অনেকটা স্লোপের মতো কাজ করে, রেট অফ চেঞ্জ, ম্যাক্সিমাম যেই ডিরেকশনে রেট অফ চেঞ্জ হয়, সেই ডিরেকশনেই হচ্ছে গ্রেডিয়েন্টের ডিরেকশন হয়। অর্থাৎ গ্রেডিয়েন্টটা কি নির্দেশ করে? স্লোপ, কোন দিকে ম্যাক্সিমাম স্লোপ পাওয়া যায় সেই ডিরেকশনটাই মিন করে হচ্ছে গ্রেডিয়েন্ট। কোন ডিরেকশনে ম্যাক্সিমাম স্লোপ পাওয়া যাবে এবং ম্যাক্সিমাম স্লোপের মানটা কত হবে, সেটা আমরা গ্রেডিয়েন্ট থেকে পাই। ডাইভারজেন্স হচ্ছে ডাইভার্জ করা মানে হচ্ছে ছড়িয়ে পড়া, মানে ছড়ায় যাওয়া আর কি। যদি আমি এক কথায় বলি, তাহলে কোনো একটা পয়েন্ট থেকে কোনো কিছু ছড়ায় যাওয়ারে আমরা ডাইভারজেন্স বলতে পারি। কি রেটে ছড়াচ্ছে, কেমনে ছড়াচ্ছে, ওই জিনিসগুলো ডাইভারজেন্স। আর কার্ল দিয়ে রোটেশন মেইন করে, মেইনলি। হ্যাঁ, রোটেশন মেইন করে, যে কার্লি চুল বলি না আমরা, যে অমুকের চুল খুবই কার্লি, অমুকের চুল হচ্ছে স্ট্রেট মানে কি? সোজা, কোনো আঁকাবাঁকা নাই, স্ট্রেট মানে হচ্ছে সোজা। আর যদি বলি যে অমুক, সাধারণত মেয়েদের হয় এরকম, অনেক ছেলেদেরও থাকে, কার্লি চুল বলি না আমরা। চুল কার্লি বলতে কি বোঝায়? বাঁকা, আঁকাবাঁকা, তার মানে রাউন্ড আছে, বাঁকা আছে। যেগুলা বাঁকে রাউন্ড হয়, কার্ল, এগুলাকে বলে কার্লি। যে কার্ল ওখান থেকে আসছে, ঘুরে যেগুলা ঘূর্ণন আছে, রোটেশন আছে, তাদেরকে বলে কার্ল। তাহলে কোনো একটা ভেক্টরের মধ্যে যদি, বা ভেক্টরটা যদি ঘুরতে পারে, তখন তার কার্ল থাকে, যদি ঘুরতে না পারে তাহলে তার কার্ল নাই, এরকম আমরা বলতে পারি। ঠিক আছে, এখন এখান থেকে ইম্পর্টেন্ট যে কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোনো একটা ভেক্টর সলিনয়েডাল কি না, এগুলো গাণিতিক অংশে আমাদের কাছে জানতে চায়। সলিনয়েডাল কি না যদি আমার কাছে জানতে চায়, যে অমুক একটা ভেক্টর, এই ভেক্টরটা সলিনয়েডাল কি না, এই নাম থেকে মনে রাখবেন, এই যে ডাল মানে ডাইভারজেন্স, ডাল মানে কি? ডাইভারজেন্স। সলিনয়েডাল মানে হচ্ছে ডাইভারজেন্স জিরো যদি ডাইভারজেন্স জিরো হয়, ইফ ডাইভারজেন্স ইকুয়াল টু জিরো, দেন এটারে আমরা বলতে পারবো যে ইয়েস, এটা হচ্ছে সলিনয়েডাল। যদি ডাইভারজেন্স জিরো হয় তাহলে সেই ভেক্টরটা কি হয়ে যাবে? সলিনয়েডাল হবে। তাহলে যদি ডাইভারজেন্স, যেমন আমি এই যে ডাইভারজেন্সকে লেখা হয় কিভাবে? ডেল ডট এ ইকুয়াল টু, যদি জিরো পাওয়া যায়, এটা হচ্ছে নাল ভেক্টর আর কি, ডেল ডট এ
ইকুয়াল টু যদি 0 পাওয়া যায় তাহলে নাল ভেক্টর না, সরি, এটা হচ্ছে ম্যাগনিটিউড শুধু। ডেল ডট এ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেই ভেক্টরটাকে আমরা বলতে পারবো, এই যে ভেক্টরটাকে আমরা বলতে পারবো হচ্ছে সলিনয়েডাল। তাহলে সলিনয়েডাল হওয়ার শর্ত হচ্ছে এই যে এটা, বোঝা গেল? সলিনয়েডাল হওয়ার শর্ত হচ্ছে এই যে এটা। আবার কার্ল নিয়ে যদি আমরা আলোচনা করি যে কোনো একটা ভেক্টর, কোনো একটি ভেক্টর ঘূর্ণনশীল কি না, কোনো একটা ভেক্টর ঘূর্ণনশীল কি না যদি আমাকে এই প্রশ্ন করে, তাহলে এটার আনসার আমি কি দিব, যে যদি ওই ভেক্টরের কার্ল অফ এ মানে কি, এই যে ডেল ক্রস এ, কার্ল যদি 0 হয়, কার্ল ইকুয়াল টু 0 হলে, দেখেন কার্ল 0, কার্ল মানে ঘোরা, ঘূর্ণন কত 0, তার মানে সে ঘুরতেছে না। ঘূর্ণন 0 হয়ে গেছে মানে কি, সে ঘুরতেছে না। যে ঘুরতেছে না সেটাকে আমরা বলি হচ্ছে অঘূর্ণনশীল ভেক্টর। যে ঘুরে না সেটাকে আমরা কি বলি, অঘূর্ণনশীল ভেক্টর। তাহলে এই যে ভেক্টরটা, তার কার্ল যদি 0 হয় তাহলে সেই ভেক্টরটাকে আমরা বলতে পারি অঘূর্ণনশীল ভেক্টর। আর যদি নন জিরো হয়, যদি নন জিরো ভ্যালু পাওয়া যায় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ঘূর্ণনশীল, মানে তার ঘূর্ণন আছে, বোঝা গেল? একটা হচ্ছে ঘূর্ণনশীল যদি ইকুয়াল টু 0 পাওয়া যায়, 0 মানে নাল ভেক্টর আর কি, 0 মানে কিন্তু 0 না, 0 মানে কিন্তু নাল ভেক্টর। নাল ভেক্টর যদি পাওয়া যায় তাহলে আমরা সেটাকে বলবো অঘূর্ণনশীল ভেক্টর। আর যদি নাল ভেক্টর না হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ঘূর্ণনশীল। সেটাকে আমরা কি বলবো, ঘূর্ণনশীল, তার ঘূর্ণন আছে। এখন যে ঘুরে সে অসংরক্ষণশীল হয়, নন কনজারভেটিভ হয়, অসংরক্ষণশীল। যে ঘুরে সে কি হয়, অসংরক্ষণশীল হয়। আর যেটা ঘুরে না সে সংরক্ষণশীল হয়। এটাকে মনে রাখতে পারেন এভাবে, যদিও সংরক্ষণশীল বা কনজারভেটিভ ফোর্স ফিল্ড বা কনজারভেটিভ ফিল্ড সম্পর্কে আমরা এখানে আলোচনা করি নাই বা এখনো আসি নাই, সামনে আসবো। এটাকে এইভাবে মনে রাখেন, যেহেতু আপনি ফার্স্ট চ্যাপ্টার এটাতে শুরুতেই হচ্ছে আপনি কনজারভেটিভ ফিল্ড সম্পর্কে আর ধারণা এটা এই কোর্সের মধ্যে নাই, যদিও ইন্টারে যারা পড়ছেন তারা তো হচ্ছে জানেন। অঘূর্ণনশীল মানে হচ্ছে সে ঘুরতেছে না। অঘূর্ণনশীল মানে হচ্ছে কি, সে ঘুরতেছে না, তার মানে যে ঘুরতেছে না তার ভিতরে কোনো একটা ইনফরমেশন রাখা আছে, মনে করেন। এটা মনে রাখার জন্য বলতেছি, এটার সাথে ফিজিক্সের কোনো সম্পর্ক নাই, মনে রাখার জন্য। যে ঘুরতেছে না সে হচ্ছে সংরক্ষণশীল, মানে হচ্ছে তার ভিতরে কোনো ইনফরমেশন দিছেন আপনি, সে হচ্ছে ঘুরতেছে না মানে নষ্ট করতেছে না। আর যে ঘোরাঘুরি করে, যে ঘোরাঘুরি করে সে হচ্ছে কি করে, অসংরক্ষণশীল, মানে তার ভিতরে কোনো ইনফরমেশন রাখছেন, কিছু রাখছেন, সে ওইটা নষ্ট করে ফেলবে, কারণ সে দৌড়াদৌড়ির মধ্যে আছে, ঘুরতেছে। এটা মনে রাখবেন জাস্ট। তাহলে অঘূর্ণনশীল হইলে সংরক্ষণশীল হয়, ঘূর্ণনশীল হইলে অসংরক্ষণশীল হয়। বোঝা গেল? আচ্ছা, কারো কোনো কমেন্ট নাই এখন পর্যন্ত। এখানে মনে হয় সবাই হচ্ছে নন মেজরের, না মেজর ফিজিক্সের কেউ ক্লাস করতেছে না। যাই হোক, আমি কিছু হচ্ছে কয়েকটা প্রশ্ন সলভ করে দেই, তাহলে হচ্ছে আপনারা যারা দেখবেন পরে ভিডিওটা তাদের হয়তো কাজে লাগতে পারে। তাহলে খেয়াল করেন, গ্রেডিয়েন্ট আর হচ্ছে ডাইভারজেন্স আর হচ্ছে কার্ল, এই তিনটা জিনিসের প্রয়োগ আছে, এরকম কিছু একটা আমরা চাইলে দেখতে পারি। খেয়াল করেন, প্রথমে হচ্ছে আমি গ্রেডিয়েন্টের একটা ম্যাথ নেই, গ্রেডিয়েন্ট কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাই দিই। এগুলো হচ্ছে একটু নোট করে রাখবেন খাতায়, কাজে লাগবে এগুলো পরবর্তীতে, বুঝছেন? আচ্ছা, খেয়াল করেন, আমি গ্রেডিয়েন্ট নির্ণয় করব। আচ্ছা, তার আগে একটা অঙ্ক করাই, ম্যাথ। এই ম্যাথগুলো পরীক্ষায় আসে, হ্যাঁ, এবং এগুলো আপনারা ইন্টারমিডিয়েটেও করে আসছেন, আমি একটু মনে করাই দিই। ডট গুণের যে ম্যাথগুলো আসে, ডট প্রোডাক্ট, তো ধরেন এ আর হচ্ছে বি দুইটা ভেক্টর, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাদেরকে যদি ডট গুণ করা হয়, এ ডট বি, তাহলে কি পাওয়া যায়, এ ভেক্টরের মান সাথে গুণ করতে হবে বি ভেক্টরের মান ইন্টু কজ থিটা, যেখানে থিটাটা কি, এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি এ ভেক্টর হয়, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এখান থেকে পাওয়া যায় এই যে মডিউলাস অফ এ ভেক্টর, এটাকে হচ্ছে সিম্পলি আমরা এ লিখতে পারি, এটাকে বি লিখতে পারি। তাহলে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু কস থিটা, সেটাই হচ্ছে কি এ ডট বি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট। এখন খেয়াল করেন তো, যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়,
90 ডিগ্রি হইলে কি হবে এ ডট বি ইকুয়াল টু কি হবে এ এর মান থাকলো বি এর মান থাকলো cos 90 ডিগ্রি cos 90 ডিগ্রির মান কত 0 0 ইন্টু যে কোনো কিছু জিরোর সাথে যে কোনো কিছু গুণ করেন আনসার কত আসবে ফাইনাইট যে কোনো কিছু যদি গুণ করেন আনসার কত আসবে 0 আসবে তাহলে এ ডট বি ইকুয়াল টু কি পাওয়া যায় 0 পাওয়া যায় কখন এ ডট বি ইকুয়াল টু যদি 0 হয় কখন হয় থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হইলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি এই কথার মানে কি এ ভেক্টর যদি এটা হয় তাহলে বি ভেক্টরটা হচ্ছে এই যে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে 90 ডিগ্রি মানে কি লম্ব 90 ডিগ্রি মানে কি লম্ব তাহলে দুইটা ভেক্টর লম্ব হইলে থিটা 90 ডিগ্রি হয় এবং থিটা 90 ডিগ্রি হইলে এ ডট বি ইকুয়াল টু 0 হয় তাহলে লম্ব হইলে ডট গুণ 0 হয় লম্ব হইলে ডট গুণ 0 হয় লম্ব হইলে ডট গুণ 0 হয় মনে রাখবেন কিভাবে এটা আমি ইন্টারমিডিয়েটে মনে রাখতাম এইভাবে লম্বট এটা উদ্ভাসের ভাই বলছিল সোহাগ ভাইয়ের ক্লাসে দেখছিলাম লম্বট লম্ব হইলে এই যে ডট লম্ব হইলে ডট 0 হবে লম্ব হইলে ডট 0 হবে এভাবে মনে রাখবেন লম্ব হইলে ডট 0 হবে লম্ব হইলে কি হবে ডট গুণন 0 হয় এখন এখান থেকে আমরা চাইলে একটা ছোট্ট ম্যাথ দেখতে পারি খেয়াল করেন এগুলা কিন্তু পরীক্ষায় আসে ম্যাথ পরীক্ষায় কিন্তু এগুলো আসে দেখেন এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 3i মাইনাস 2j প্লাস k এবং বি ভেক্টর ইকুয়াল টু হইল মাইনাস আই মাইনাস জে মাইনাস কে হলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত এ এবং বি এর মধ্যবর্তী কোণ জানতে চাইছে ঠিক আছে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর দেওয়া আছে তাদের মধ্যবর্তী কোণ জানতে হবে এমডি রফিউজ্জামান আসসালামু আলাইকুম আসসালাম ভাই আমি কি ক্লাস করতে পারি অবশ্যই ক্লাস করতে পারো ভাইয়া যদিও সে হচ্ছে ম্যাথ ডিপার্টমেন্টের তোমাদেরও কিন্তু এইগুলো আছে কয়েকদিন আগে ফিজিক্স 1-এর যে ক্লাস নিলাম এখানে ওইগুলাই ছিল না সেম জিনিসই ছিল প্র্যাকটিস হবে করতে থাকো আচ্ছা তাহলে এ হচ্ছে এটা বি হচ্ছে এটা এ এবং বি এর মধ্যবর্তী কোণ আমাদের নির্ণয় করতে হবে মনে রাখবেন মধ্যবর্তী কোণ যদি বের করতে হয় দুইটা ভেক্টরের তাহলে আমরা ডট গুণ ইউজ করি ডট গুণের যে থিওরি সেটা ইউজ করে ইজিলি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা যায় কিভাবে এই যে এ ডট বি ইকুয়াল টু কি এ বি কস থিটা না এ ডট বি ইকুয়াল টু কি এ বি কস থিটা আমার হচ্ছে এই যে থিটা এই থিটাটা কত সেটা জানতে চাওয়া হয়েছে তাহলে খেয়াল করেন তো আমার এটার মান জানা যদি থাকে এ এর মান যদি জানা থাকে বি এর মান যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা এটা ইজিলি বের করতে পারবো তাহলে এখন আমাদের প্রধান এবং প্রথম টার্গেট হচ্ছে এটা এই তিনটা জিনিসের মান খুঁজে বাহির করা আসেন প্রথমে এ ডট বি বের করি এ ডট বি ইকুয়াল টু ডট গুণের নিয়ম হচ্ছে ইন্টারমিডিয়েট থেকে আপনারা জানেন সেম সহগ যাদের আছে সেম সহগ না আই এর সাথে আই এর যে সহগ সেটাকে গুণ করতে হবে জে এর সাথে জে এর সহগ গুণ হবে কে এর সাথে কে এর সহগ গুণ হবে তাহলে আই এর সাথে সহগ আছে কত 3 এখানে আই এর সাথে সহগ আছে কত -1 তাহলে 3 আর -1 গুণ করলে কত পাবো আমরা -3 জে এর সহগ হচ্ছে -2 এখানে জে এর সহগ আছে -1 গুণ করলে মাইনাসে মাইনাসে +2 আর 1 2 একে হয়ে যাবে 2 কে এর সহগ হচ্ছে +1 কে এর সহগ হচ্ছে -1 প্লাসে মাইনাসে মাইনাস 1 একে 1 তাহলে কত পাওয়া গেল -3 +2 হয়ে গেল -1 ইকুয়াল টু হয়ে যাবে কত -2 এতটুকু হচ্ছে এ ডট বি এর মান এ ডট বি এর মান কত পেয়ে গেলাম আমরা -2 ঠিক আছে আচ্ছা তাহলে এই অংশের কাজ শেষ এখন কি বের করতে হবে এ বের করতে হবে আর বি বের করতে হবে এখন তাহলে এ ভেক্টরের মান বের করি খেয়াল করেন তো এ ভেক্টরের মান ইকুয়াল টু এটাকে এভাবে লেখা যায় ঠিক আছে এ ভেক্টরের মডুলাস এভাবে চিন্তা করতে পারেন যে এই মডুলাস হচ্ছে চাপ দিয়ে ধরে উপরের যে ভেক্টর সেটাকে গায়েব করে দিছে এ ইকুয়াল টু কি হবে এ ইকুয়াল টু আমরা জানি আই এর সহগের স্কোয়ার জে এর সহগের স্কোয়ার কে এর সহগের স্কোয়ার আই এর সহগ কত 3 তাহলে 3 কে স্কোয়ার করেন প্লাস জে এর সহগ কত -2 কে স্কোয়ার করেন প্লাস কে এর সহগ কত 1 কে স্কোয়ার করেন এখন এখানে মাইনাস প্লাস না দিলেও হয় মাইনাস তো স্কোয়ার হয়ে প্লাস হয়ে যাবে তাই না
তাহলে এখান থেকে আমরা ফাইনাল আনসার কত পাবো? 3 স্কোয়ার হচ্ছে 9, 2 স্কোয়ার হচ্ছে 4, 9 আর 4 কত হয়? 12 হয় নাকি 13 হয়? 13 হয়। আর 1 হইল 14, √14। এটা হইল a এর মান। সিমিলারলি বি এর মান ইকুয়াল টু কি হবে? i এর সহগের স্কোয়ার, i এর সহগ কত? -1, তাহলে -1 স্কোয়ার প্লাস j এর সহগ কত? -1, -1 স্কোয়ার প্লাস k এর সহগ কত? -1, -1 স্কোয়ার, তাহলে 1 1 1 হবে কত? √3। তাহলে খেয়াল করুন, a ডট বি আমি জানি, a এর মান আমি জানি, b এর মান আমি জানি, এখান থেকে আরামসে আমি কি বের করতে পারবো? থিটা বের করতে পারবো। এখন লিখেন আমরা জানি, তোমরা জানো, সবাই জানি, আমরা জানি, কি জানি আমরা? a ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। এখান থেকে আমাদের থিটার মান বের করতে হবে। তাহলে কস থিটা ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো? কস থিটা ইকুয়াল টু এ বিটা নিচে ভাগ হয়ে যাবে, উপরে থাকবে এ ভেক্টর ডট বি ভেক্টর। ঠিক আছে? তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টরের মান কত পাইছি আমরা? এই যে এটা -2, তাহলে উপরে চলে যাবে -2, নিচে আসবে কত? এ এর মান আর বি এর মান, তাই না? এ এর মান কত? √14, বি এর মান √14 ইন্টু √3। এটা হলো কস থিটার মান, আমাদের দরকার শুধু থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কি পাওয়া যাবে? কজ ইনভার্স, উপরে থাকলো -2, নিচে থাকবে √14 ইন্টু √3, যাহা আসিবে তাহাই উত্তর। ঠিক আছে? সহজ জিনিস। এখন এই সেম জিনিসটাকে হচ্ছে অন্যভাবে, এই সেম জিনিসকে অন্যভাবে হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে আর কি আমাদেরকে। এই সেম প্রশ্নটা অন্যভাবে আমাদের কাছে জিজ্ঞেস করতে পারে। কিভাবে দেখাচ্ছি। খেয়াল করেন, এটা মুছলাম। এখন এই সেম ডট প্রোডাক্ট থেকে সেম অঙ্করই, ডট প্রোডাক্টের সবগুলা টাইপের অঙ্ক দেখতেছি আমরা। হ্যাঁ, ডট প্রোডাক্ট থেকে কি কি টাইপের অঙ্ক জিজ্ঞেস করতে পারে আমাদেরকে। নাইন আই প্লাস 2j মাইনাস 2k, 9i প্লাস 2j মাইনাস 2k, এবং বি হচ্ছে 4i 3j 15k। 4i প্লাস 3j মাইনাস 15k, মাইনাস 3j মাইনাস 3j প্লাস 15k। এ হইল এটা, বি হইল এটা। হলে দেখাও যে ভেক্টরদ্বয় লম্ব, দেখাও যে ভেক্টরদ্বয় লম্ব হবে। এখন লম্ব তুমি দেখাবা কিভাবে? কেমনে দেখাবা লম্ব? লম্ব যদি হয় তাহলে ডট ইকুয়াল টু কত হবে? 0 হবে। তা আমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে এই দুইটা ডট 0, তাহলে প্রমাণ হয়ে যাবে যে তারা লম্ব। তাহলে আসো প্রমাণ করি এই দুইটা ডট কিভাবে 0 হয়, প্রমাণ করে দেখি আমরা। হ্যাঁ, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, এটার মান আমাদের বের করতে হবে। তো প্রথমে এ ভেক্টরটাকে লিখবো, তারপরে ডট দিয়ে বি ভেক্টরকে লিখবো। তাহলে দেখো মান লিখতেছি 9i প্লাস 2j মাইনাস 2k ডট বি ভেক্টর কোনটা? এই যে এটা, 4i মাইনাস 3j প্লাস 15k। বুঝছে? মাঝে এই যে ডটটা দিতে হবে, তা না হলে বোঝা যাবে না যে তুমি ডট গুণন করতেছো। এখন ডট গুণের নিয়ম কি? আয়ের সাথে আইকে গুণ করতে হয়। তাহলে 4 আর এখানে 9, 4 নং কত হইল? 36, প্লাসে মাইনাসে মাইনাস 3 2 গুণ করলে হবে 6। সাথে আইজেকে লেখা যাবে না, ডট গুণের কোনো ডিরেকশন হয় না, আইজেকে এখানে লেখা যাবে না। বোঝা গেল? আচ্ছা, তারপরে কি? 3 আর 2 6, প্লাসে মাইনাসে মাইনাস 15 দুগুণে কত?
30, 15 দুগুণে 30। তাহলে খেয়াল করো তো 36 থেকে 6 গেলে থাকে 30 মাইনাস 30 ইকুয়াল টু কত 0। তার মানে ডট গুণ যেহেতু 0 হয়ে গেছে, সুতরাং এ এবং বি হচ্ছে পরস্পর লম্ব প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, আর কিছু লাগে না। বোঝা গেল? এটা খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। আচ্ছা, এখন আমি দেখতেছি হচ্ছে 15 জন লাইভে আছো। এই 15 জন কি ফিজিক্স ডিপার্টমেন্টের? ফিজিক্সের তো হওয়ার কথা না। এই 15 জন করতেছো কি তোমরা লাইভে? আচ্ছা, এরপরে তাহার পরে কি করা যায়? তাহার পরে আর একটা টাইপের ডট গুণ থেকে ম্যাথ আসতে পারে। তাহা হইল, এটা মুছি, প্রশ্ন হইতে আছে এ দেওয়া আছে এবং বি ইকুয়াল টু হচ্ছে mi মাইনাস 2j প্লাস 4k। এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে, এই যে এটা mi, এম এর মান দেওয়া নাই। তারপরে প্রশ্ন করছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্বা হবে। লম্বা হওয়ার শর্ত কি? ডট। লম্বা হওয়ার শর্ত হচ্ছে ডট। তাহলে এখন লম্বা করো। কেমনে লম্বা করবা? যেহেতু লম্ব হবে বলেই দিয়েছে, তার মানে ডট গুণ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। যেহেতু লম্ব হবে বলে দিছে, তার মানে ডট গুণ কত হবে? 0 হবে। তাহলে এ আর বি কে এখন ডট করো। এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, দুজনকে ডট করে ফেলো। এ সাথে বি হচ্ছে কত? mi মাইনাস 2j প্লাস 4k ইকুয়াল টু বানাইতে হবে 0। i এর সাথে i কে গুণ করো, 9m গুণ করলে 9m, প্লাসে মাইনাসে মাইনাস, দুনো 4, মাইনাসে প্লাসে মাইনাস, 4 দুগুণে 8 ইকুয়াল টু 0। ইহা হইতে -4 আর -8 কত হয়? -12 হয়, ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে 9m ইকুয়াল টু -12কে ডানে নিয়ে গেলে হয়ে যাবে +12, m ইকুয়াল টু হবে 12/9। কাটাকাটি যদি করো 3 4 12, তাহলে 4/3। ইহা হচ্ছে m এর ভ্যালু। এই মানটা এখানে যদি বসাও তাহলে এই দুজন পরস্পর লম্বা হবে। সহজ জিনিস, এগুলা বলার কিছু নাই, এগুলা তোমরা পরে আসতেছো বহু কাল আগে থেকে। সহজ জিনিস। এটা মুছে হচ্ছে আমি একটা দুইটা প্রমাণ করাই, থিওরির প্রমাণ করাই। হ্যাঁ, আচ্ছা, এটা মুছলাম। এরপরে আরেকটা ম্যাথ এখান থেকে দেখাই দেই, ছোট দেখে। ডেল ডট আর ইকুয়াল টু 3। এটা প্রমাণ চায় পরীক্ষায়, বই খুললে দেখতে পারবা। প্রমাণ করো যে, কি প্রমাণ করিবা? ডেল ডট আর ইকুয়ালস টু 3, এটা প্রমাণ করিতে হবে। আনসার, ডেল ডট আর ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে? 3 প্রমাণ করতে হবে। তাহলে খেয়াল করো, ডেল ডট আর ইকুয়াল টু, ডেল মানে কি আমরা একটু আগে শিখে আসছি, নেবলা অপারেটর হচ্ছে এই যে এরকম একটু তেরা ডিফারেন্সিয়েশন প্লাস যে
ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড হয়েছে। এতটুকু কিসের মান লিখছি, যে নেবলা অপারেটর বা ডেলের মান লিখছি, ডেল বা ডেলটাও বলে। ডট, এই যে ডট, সাথে হচ্ছে আর, আর হচ্ছে কি অবস্থান ভেক্টর, আর হচ্ছে কি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কেমনে হয়, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এইভাবে হয় অবস্থান ভেক্টর। এখন আমরা যাহা করিব তাহা হচ্ছে ডট গুণনের নিয়ম আমরা জানি, আই এর সাথে আই কে গুণ করিব। তাহলে আই এর সাথে এই যে এটা আই এর সহগের সাথে এখানের আই এর সহগ, এটা তার সাথে এক্স গুণ হয়ে কি হয়ে যাবে দেখো তো, ডেল ডেল এক্স অপারেটর ছিল, আর এই যে এক্স ছিল সে হচ্ছে এখন এইটার মাথায় এসে ঢুকে যাবে, এই যে এক্স প্লাস ওয়াই এর সাথে এই যে জে এর সহগ কোনটা, এই যে এটা, এখানে জে এর সহগ কোনটা, এই যে এটা, ইনি হচ্ছে এখানের মাথায় ঢুকে যাবেন। সিমিলারলি জেড আইসা এটার ঘাড়ে উঠবে, বোঝা গেল? হ্যাঁ, এখন কি এটা তো ডিফারেন্সিয়েশন, ওয়ান কাইন্ড অফ ডিফারেন্সিয়েশন না? তাহলে এক্স এর রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েশন কত, নিজের সাপেক্ষে নিজের ডিফারেন্সিয়েশন কত, নিজের সাপেক্ষে নিজের ডিফারেন্সিয়েশন কত? হ্যাঁ, নিজের সাপেক্ষে নিজের ডিফারেন্সিয়েশন কত? এখানে কিন্তু একটা ফিলোসফিক্যাল কথা আছে, বাদ দাও। এক্স এর রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস ওয়াই এর সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন 1, জেড এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েশন 1, 3 1 মিলে হয়ে যাবে 3। তাহাই তোমাকে প্রমাণ করতে বলেছিল, কিসসা খতম। ঠিক আছে, আর একটা ম্যাথ নেই, দেখো। একটি স্কেলার ক্ষেত্র ফাই ইকুয়াল টু হচ্ছে 3x³ y z স্কোয়ার হলে এর গ্রেডিয়েন্ট, শুধু গ্রেড বলতে পারে, অথবা বাংলায় গ্রেড বলতে পারে, অথবা এই যে এরকম দিয়ে দিতে পারে, নির্ণয় করো। এটা হচ্ছে আর একটা প্রশ্ন। দেখেন এখানে কি আইজেকে আছে, আইজেকে নাই, আইজেকে নাই মানে হচ্ছে সে স্কেলার, আইজেকে নাই মানে কি সে স্কেলার। তাহলে এই যে এখানের মধ্যে শুধু ভ্যালু বসানো যাবে, শুধু ভ্যালু বসানো যাবে, আই জে কে নাই, তাহলে এটা হচ্ছে স্কেলার। স্কেলার ফিল্ডের উপরেই হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, তাহলে এই স্কেলার ফিল্ডের উপরে এখন আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করিব। তাহলে উপরের অংশ আমরা মুছি নাকি নিচে লিখি? আচ্ছা, তাহলে খেয়াল করো গ্রেডিয়েন্ট কি ছিল, গ্রেডিয়েন্ট নেবলা ফাই ইকুয়াল টু কি হয়, প্রথমে নেবলাটাকে লিখতে হবে, তারপরে ফাইটাকে লিখতে হবে। দেখো আই সাথে আছে কি ডেল ডেল এক্স প্লাস জে সাথে আছে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, তার মাথায় ফাই দিয়ে দিবা। এখন খেয়াল করবা এইখানে কিন্তু হচ্ছে তুমি কোনোভাবে ডট কিংবা ক্রস কিংবা ফুল স্টপ কোনো চিহ্ন তুমি এখানে বসাইতে পারবে না, এটা চিহ্ন ছাড়া থাকবে। এই ফাইটা হচ্ছে একবার এই ফাঁকা জায়গায় ঢুকবে, একবার হচ্ছে এটার ঘাড়ে ঢুকবে, আরেকবার এটার ঘাড়ে ঢুকবে। তাহলে ফাইটাকে হচ্ছে এনাদের ঘাড়ের বোঝা ঘাড়ের উপরে দিয়ে দাও, তাহলে পাওয়া ডেল ফাই ডেল ওয়াই, সাথে থাকিবে ডেল ফাই ডেল জেড। হইল? এখন আমরা ফাইয়ের জায়গায় ফাইয়ের মান বসিয়ে দিব। এখন আমরা যাহা করিব, এখনো 14 জন মানুষ লাইভে। এই 14 জন কি ফিজিক্সের নাকি আল্লাহ জানে। আচ্ছা, এখন এখন কি করিব, এই যে ফাই আছে, ফাইয়ের জায়গায় ফাইয়ের মানটা বসাই দিই। হ্যাঁ, তাহলে ইকুয়াল টু দেখো বামে আছে গ্রেডিয়েন্ট অফ ফাই, ফাইয়ের জায়গায় ফাইয়ের মানটা বসাচ্ছি। খেয়াল করো আই সাথে থাকে ডেল ডেল এক্স, ইহার মাথায় হচ্ছে ফাইটাকে বসাও। ফাই কত, এই যে 3x³ yz স্কোয়ার, 3x³ yz স্কোয়ার প্লাস সাথে আছে যে ডেল ডেল ওয়াই, এই যে ফাইয়ের জায়গায় আবার ফাইয়ের মান বসাও, 3x³ yz স্কোয়ার প্লাস
সাথে আছে কে, সাথে কে আছে মানে কে আসলেই কে আছে আর কি, 3x³ y z স্কয়ার হয়েছে। আমরা কি করিলাম, ফাইয়ের জায়গায় ফাইয়ের মান বসিয়ে দিলাম। এখন আমাদেরকে যাহা করিতে হবে তাহা হচ্ছে ডিফারেন্সিয়েশন। কিন্তু এই ডিফারেন্সিয়েশনের মধ্যে একটু ঝামেলা আছে। এই ডিফারেন্সিয়েশনের মাথায় সমস্যা আছে। এই যে দেখো মাথায় সমস্যা। মাথায় কেন সমস্যা? সে হচ্ছে ঘাড় তারা ডিফারেন্সিয়েশন। নর্মাল ডিফারেন্সিয়েশন আর এই ঘাড় তারা ডিফারেন্সিয়েশনের মধ্যে একটু পার্থক্য আছে। নর্মাল ডিফারেন্সিয়েশন হচ্ছে ভালো ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে ভালো ডিফারেন্সিয়েশন, হ্যাঁ। আর এই ডিফারেন্সিয়েশন হচ্ছে খুবই স্বার্থপর ডিফারেন্সিয়েশন। সে হচ্ছে শুধু নিজেরে চিনে, শুধু নিজেরে চিনে, আর সে হচ্ছে সবাইরে চেনে, সবাইরে গুরুত্ব দেয়, হ্যাঁ, সবার কেয়ার করে, সবাইরে গুরুত্ব দেয়। আর সে হচ্ছে খালি নিজের কথা চিন্তা করে। স্বার্থপর ডিফারেন্সিয়েশন, এই যে ঘাট তারা ডিফারেন্সিয়েশন, তারা তুমি যতই বোঝাও না কেন সে তার নিজের স্বার্থ সবসময় আগে চিন্তা করে। নিজে বাঁচলে বাপের নাম, এরকম একটা কথা আছে না? এ হচ্ছে এই টাইপের খুবই খারাপ প্রকৃতির ডিফারেন্সিয়েশন। সে হচ্ছে শুধু নিজেকে চেনে। অর্থাৎ খেয়াল করো, আমি খুবই ক্লিয়ারলি, এগুলো তোমরা যদিও জানো তাও আমি একটু আইডিয়া দিচ্ছি তোমাদের। x মনে করো 9, হ্যাঁ, x⁹ এ ডিফারেন্সিয়েশন করতেছি, আনসার কি আসবে? 9 যে মাথার পাওয়ার, মাথায় যে পাওয়ার থাকে সেটাকে আমরা সামনে নিয়ে আসি, মাথার পাওয়ারটাকে টাইনা সামনে নিয়ে আসি, নিয়ে এসে এক্সের মাথা থেকে পাওয়ার একটা কমায় দেই। তাহলে পাওয়ার 1 কমায় দিলে কত হয়ে যাবে? 9x⁸। এখন যদি আমি ঘাড় তারা ডিফারেন্সিয়েশন করি তাহলেও সেমই আনসারই আসবে, ঘাড় তারা ডিফারেন্সিয়েশনের মধ্যেও সেম আনসার আসবে। কিন্তু যদি আমি একখান কাজ করি, খেয়াল করো, ddx এখানে লিখলাম 5x⁴, 5x⁴। এখন এই ডিফারেন্সিয়েশন কি করতেছে? 5টা কি ধ্রুবক নাকি চলক? 5টা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট জিনিসের পরিবর্তন হয় না। পরিবর্তন যদি না হয়, ডিফারেন্সিয়েশনের কাজ হচ্ছে কতটুকু পরিবর্তন হয় সেটা বের করা। যে পরিবর্তনই হচ্ছে না তাকে আমরা ডিফারেন্সিয়েশন করব কি? এই কারণে এই ধ্রুবকটাকে আমরা কি করে দেই? বাইরে বের করে দেই। তাই ধ্রুবকটা চলে আসিল বাইরে, ভিতরে থাকিল কি? এই যে ইহা। এখন তুমি চিন্তা করো তো, 5 আছে সামনে, x⁴ এর ডিফারেন্সিয়েশন কি হবে? মাথার পাওয়ার আসে সামনে, এক্সের পাওয়ার 1 কমাই দিতে হয়। তাহলে আনসার হচ্ছে এই যে এটা। ঠিক হ্যাঁ, এতটুকু আমরা বুঝতে পারতেছি, সহজ জিনিস এগুলো ডিফারেন্সিয়েশন। এখন তাহলে এখান থেকে আমরা যা বুঝলাম তা হচ্ছে ধ্রুবক যারা, যে ধ্রুবক সে ডিফারেন্সিয়েশনের বাইরে থাকবে, যে ধ্রুবক সে ডিফারেন্সিয়েশনের বাইরে থাকবে, যে ধ্রুবক সে ডিফারেন্সিয়েশনের বাইরে থাকবে। এখন একটা জিনিস তুমি খেয়াল করো, ddx অফ x³ সাথে আছে ধরো y। এখন কথা বুঝিও এখানে কি হচ্ছে ঘটনা। y⁵ ধরো, এখানে কি ধ্রুবক আছে? এখানে কি কোনো ধ্রুবক আছে? ধ্রুবক নাই, এখানে কোনো ধ্রুবক নাই। ফলে এখানে যদি কোনো ধ্রুবক না থাকে তাহলে তোমাকে কি করতে হবে? এই দুইজনকেই চলক বিবেচনা করবে। সেই যে সে হচ্ছে এই দুজনকে চলক বিবেচনা করবে। ফলে সে প্রথমে ওই যে ইউবির ফর্মুলা, যেটা u(ddx)v, এরকম একটাকে রেখে আরেকজনকে ডিফারেন্সিয়েশন করবে, প্লাস আগে যাকে ডিফারেন্সিয়েশন করছিল এখন তাকে সাইড লাইনে রেখে দিবে। হইল? বুঝতে পেরেছো? তাহলে প্রথমে একজনকে রেখে আরেকজনের ডিফারেন্সিয়েশন, প্লাস আগে যাকে রেস্টে রাখছিল এখন তাকে ডিফারেন্সিয়েশন করবে, আর আগে যে ডিফারেন্সিয়েশনের ভিতরে ছিল এখন সে বাইরে যাবে। এটা হচ্ছে এই ডিফারেন্সিয়েশনের কাজ কারবার। কিন্তু এই যে স্বার্থপর ঘাড় তারা যে ডিফারেন্সিয়েশন, তাকে যদি তুমি এখানে ডিফারেন্সিয়েট করতে দাও তাহলে সে কি করবে জানো? সে বলবে যে হু ইজ ওয়াই। সে জিজ্ঞেস করবে হু ইজ ওয়াই। সে ওয়াইকে বলবে যে আমি তো আপনাকে চিনি না, কারণ হচ্ছে তার ঘাড় তেরা, তারে তুমি যতই বোঝাও সে বুঝবে না। সে বলবে যে এই ওয়াইকে তো আমি চিনি না। যদি সে না চিনে, তারে যদি মর্যাদা না দেয়, চলক হিসাবেই মানতে চায় না সে। এই যে ডিফারেন্সিয়েশন, সে হচ্ছে ওয়াইকে নিজেকে বাদে বাকি কাউকে সে চলক হিসাবে মর্যাদা দিতে চায় না। এই কারণে সে করবে কি, এই যে y⁵ যে চলক বিবেচনা করে এই ভদ্রলোককে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিবে। ধ্রুবক বিবেচনা করবে, নিজেকে শুধু চলক বিবেচনা করবে। তার কাছে চলক হচ্ছে শুধুমাত্র এক্স, ওয়াইটা হচ্ছে কি ধ্রুবক। সাথে মনে করো আরেকটা নাম্বার ছিল 5, 5টা তো এমনিই ধ্রুবক, সে বাইরে চলে আসছে। y⁵কেও সে চলকের মর্যাদা দিতে চায় না। সে বলে যে আমি ছাড়া বাকি সবাই ধ্রুবক, আমি ছাড়া বাকি সবাই ধ্রুবক।
5কেও লাথি দিয়ে বাইরে বাইর করে দিছে, y⁵কেও বাইরে বের করে দিছে, দিয়ে ডিফারেন্সিয়েশন করছে কাকে? শুধু তার নিজের চলক যে তাকে ডিফারেন্সিয়েশন করছে। ফলে আনসার আসবে 5y⁵ x³ এর ডিফারেন্সিয়েশন হবে 3x²। বুঝতে পেরেছ? তাহলে এই ডিফারেন্সিয়েশনটা হচ্ছে খুবই খারাপ ডিফারেন্সিয়েশন। আরেকটা এক্সাম্পল দেই, এগুলো তোমরা হচ্ছে পড়বা, এই কি বলে ক্যালকুলাসের মধ্যেই পড়বা এগুলা। এখন আসো আরেকটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে এই খারাপ ডিফারেন্সিয়েশনের আরেকটা এক্সাম্পল দেই। দেখো এখানে ভিতরে দিলাম 3, মনে করো যে এখানে x না দিয়ে আমি দিছি হচ্ছে y, 3x⁵ y²z³, এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে চিন্তা করে দেখো তো, এখানে যে y সে নিজেকে শুধু কি বিবেচনা করবে? নিজেকে বিবেচনা করবে চলক, আর বাকি সবাই তার কাছে ধ্রুবক। তাহলে তার কাছে ধ্রুবক হচ্ছে 3, তার কাছে ধ্রুবক হচ্ছে x, তার কাছে ধ্রুবক হচ্ছে z। এই সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে সে বের করে দিবে, বলবে যে বের হও আমার বাড়ি থেকে। 3 বের হয়ে যাবে, x বের হয়ে যাবে, y বের হয়ে যাবে, বাকি থাকিবে কে? বাকি থাকিবে হচ্ছে শুধু নিজের সাপেক্ষে নিজের ডিফারেন্সিয়েশন সে করিবে এবং আনসার দিবে তোমাকে 2y। এই যে এতটুকু হবে আনসার। বুঝতে পেরেছ? তাহলে এই স্বার্থপর ডিফারেন্সিয়েশন শুধু নিজেকে চেনে, আর কাউরে সে চলক হিসেবে বিবেচনা করতে চায় না। বুঝতে পেরেছ? আর কাউরে সে গুরুত্ব দিতে চায় না, মর্যাদা দিতে চায় না, শুধু সে নিজে। স্বার্থপর ডিফারেন্সিয়েশন। তাহলে আশা করি তোমরা কিছুটা আন্দাজ পাইয়াছ কেমনে ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কেমনে করে। কে একজন আসছে, তাসকিন আহমেদ পাপ্পু, ফিজিক্স ডিপার্টমেন্ট। ভাইয়া ক্লাস খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। অ্যাট লিস্ট একজন পাওয়া গেল ফিজিক্স ডিপার্টমেন্টের, বাকি সবাই ম্যাথ আর কেমিস্ট্রি এমনি ধা করে তাকায় আছে ক্লাসের দিকে, কিছু বুঝতেছে না, তাও ক্লাস করতেছে। যাক, এখন কিছুটা সাহস পাওয়া গেল যে একজন অন্তত পাইছি। এরপরে আসো, তাহলে এখন আমরা আমাদের কাজে যাই। হ্যাঁ, এই হিস্ট্রি সম্পর্কে আমরা জানলাম, এই ঘাড়তারা ডিফারেন্সিয়েশনের হিস্ট্রি আমরা জানলাম যে সে খুবই খারাপ প্রকৃতির ডিফারেন্সিয়েশন। মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, জিনের মধ্যে যেমন ভালো খারাপ আছে, পশু পাখির মধ্যে যেমন ভালো খারাপ আছে, ডিফারেন্সিয়েশনের মধ্যেও ভালো খারাপ আছে। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আসো, আইটাকে আমরা সসম্মানে সামনে রেখে দিলাম। এক্স হচ্ছে শুধু নিজেকে চিনবে, বাকি সবাইকে সে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিবে। তাহলে 3কে বাইরে বের করে দিছে, ওয়াইকে বাইরে বের করে দিছে, z² বাইরে বের করে দিছে। শুধু সম্মান সূচক সে রেখে দিয়েছে কাকে? নিজেকে। প্লাস জেকে আমরা রেখে দিলাম সামনে যথারীতি আগে যেরকম ছিল সেরকম। ওয়াই দিয়ে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করব, ওয়াই দিয়ে ওয়াইকে ডিফারেন্সিয়েশন। শুধু ওয়াই হচ্ছে নিজেকে চলক বিবেচনা করবে, বাকি সবাইকে বাইরে বের করে দিবে। 3কে বাইরে বের করে দিবে, x³ বাইরে বের করে দিবে, z² বাইরে বের করে দিয়েছে। আর শুধু ভিতরে রেখে দিয়েছে তার নিজেকে। বোঝা গেল? প্লাস কে, ও মাই গড, এটা z হবে। তাহলে z কি করবে? শুধু সে তার নিজেকে চিনবে, বাকিদেরকে বাইরে বের করে দিবে। তাহলে 3x³ y-কে বাইরে বের করে দিয়েছে, বাকি ভিতরে রেখে দিয়েছে কাকে? z-কে। তারপরে হচ্ছে ডিফারেন্সিয়েশন করো এখান থেকে, আইটাকে সামনে রেখে দাও, 3y⁵ x³ এর ডিফারেন্সিয়েশন কত? মাথার পাওয়ার আসবে সামনে আর x এর পাওয়ার 1 কমবে, প্লাস j ইন্টু 3x³ z² y রেসপেক্টে y ডিফারেন্সিয়েশন 1, নিজের সাপেক্ষে নিজের ডিফারেন্সিয়েশন 1, প্লাস k ইন্টু 3x³ y z এর রেসপেক্টে z² এর ডিফারেন্সিয়েশন হবে 2z। তাহলে ফাইনাল আমরা কি পাবো? 3 আর 3 হবে 9, x² y z² সাথে আছে কত? i ক্যাপ, প্লাস এখানে কি পাওয়া যাবে? 3x³ z² সাথে আছে j ক্যাপ, প্লাস এখান থেকে কি পাওয়া যাবে? 3 আর 2 কত হয়? 6 হয়। 6x³ yz k। যাহা পাইলাম তাহা হচ্ছে আমাদের ফাইয়ের গ্রেডিয়েন্ট অফ ফাই। বুঝতে পেরেছ? ওকে, এখন যদি আমাকে বলে যে কোনো একটা বিন্দু দিয়ে যদি বলে যে অমুক বিন্দুতে তুমি হচ্ছে গ্রেডিয়েন্ট নির্ণয় করো, যদি আমাকে বলে যে 1 to 1 বিন্দুতে গ্রেডিয়েন্ট অফ ফাই নির্ণয় করো, তখন हम क्या करेंगे? डेल फाई इक्वल टू, এই জায়গায়
এক্স এর জায়গায় এক্স এর মান বসবে, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসবে, জেড এর জায়গায় জেড এর মান বসবে। খেয়াল করো 9 এক্স এর জায়গায় কত বসবে আই, সরি 1 স্কোয়ার, ওয়াই এর জায়গায় কত বসবে 2, জেড এর জায়গায় কত বসবে 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স এর জায়গায় বসবে 1 কিউব ইন্টু জেড স্কোয়ার, জেড এর জায়গায় কত বসবে আবার 1, সাথে থাকবে জে, ও সরি এখানে একটা আই ক্যাপ আছে, এটা হচ্ছে সেই আই ক্যাপ, প্লাস 6 এক্স এর জায়গায় বসবে হচ্ছে 1 কিউব, জেড এর জায়গায় বসবে 2, সরি ওয়াই এর জায়গায় বসবে 2, জেড এর জায়গায় বসবে আবার 1, সাথে থাকবে কে ক্যাপ। তাহলে আমরা ফাইনাল আনসার পাবো কত, 9 আর 2 কত হয়, 9 2 18ই তো হয়, 18i প্লাস 3 জে প্লাস 6 2 12 কে। ইহা হচ্ছে কি আনসার। বুঝতে পারলাম, সহজ জিনিস। আচ্ছা কে কে ওমা এখন দেখি 13 জন দেখতেছে এখনো। আচ্ছা এই যে 13 জন হচ্ছে ক্লাস দেখতেছো, তোমরা হচ্ছে কোন ডিপার্টমেন্টের আমাকে একটু জানাও তো, তাহলে হচ্ছে আমার কথা বলতে সুবিধা হবে। কোন ডিপার্টমেন্টের, কে কোন ডিপার্টমেন্টের বলো তো? ফিজিক্সের তো হওয়ার কথা না। হা 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 হো 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 হো, হয়ে গেল না? আচ্ছা তাহলে গ্রেডিয়েন্ট নির্ণয় করা শিখলাম, এই চ্যাপ্টার ক্লোজ করি। বেশ কিছু আমরা আলাপ আলোচনা করলাম, মৌলিক কিছু ব্যাপার স্যাপার বুঝাইলাম। এখন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সলভ করাই দিই, যেটা পরীক্ষায় মনে করেন যে 99% ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য, মনে করেন যে চলে আসছে পরীক্ষায়, জাস্ট যাবেন গিয়ে দেখবেন প্রথমে এই প্রশ্নটা আছে, তারপরে গিয়ে হচ্ছে বাকি প্রশ্ন দেখবেন। সেটা হচ্ছে প্রাস চতুর্থ অধ্যায় চ্যাপ্টার 4 টু ডাইমেনশনাল মোশন আর কি, প্রাস, যেটা প্রাস বা প্রক্ষেপক, প্রাস বা প্রক্ষেপক, প্রাস বা প্রক্ষেপক। তো এইখান থেকে মূলত কি কি প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমি প্রথমে লিখি। দেখাও যে নিক্ষিপ্ত বস্তুর বা হচ্ছে আনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ পরাবৃত্তাকার, প্রাসের গতিপথ হাইপারবোলা, অনেকে লিখে অধিবৃত্ত, এটা হচ্ছে ডাইরেক্ট ভুল, অধিবৃত্ত না পরাবৃত্ত, এটা বইয়ের ভুল, বই যারা লিখে তাদের ভুল। পরাবৃত্ত আর অধিবৃত্ত কখনো সেম জিনিস না। তো দেখাও যে প্রাসের গতিপথ, অধিবৃত্ত যদি প্রশ্নে পাও তাহলে বুঝবা যে প্রশ্নটা ভুল, আসলে পরাবৃত্তটা মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, পরাবৃত্তটাই প্রমাণ করতে হবে। অধিবৃত্তের ইংরেজি হচ্ছে হাইপারবোলা আর পরাবৃত্তের ইংরেজি হচ্ছে প্যারাবোলা, দুইটা কিন্তু আলাদা জিনিস, বুঝছো? ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করতে গিয়ে অনেক রাইটাররা হচ্ছে উলট পালট করে দেয়, অধিবৃত্ত আর পরাবৃত্ত সেম জিনিস না। দেখাও যে প্রাসের গতিপথ পরাবৃত্তাকার, প্রাসের গতিপথ পরাবৃত্তাকার, এটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এই প্রাস থেকেই, এখান থেকেই হচ্ছে আপনার এক্সের প্রশ্ন আসবে, এটার সাথে রিলেটেড। হ্যাঁ, তো এটার সাথে মিলে আরও যা প্রশ্ন করবে তা হচ্ছে বিচরণকাল, প্রাসের বিচরণকাল, সর্বোচ্চ উচ্চতা, প্রাসের বিচরণকাল, সর্বোচ্চ উচ্চতা, তারপরে হচ্ছে কি আনুভূমিক পাল্লার সমীকরণ নির্ণয় করো, আনুভূমিক পাল্লার সমীকরণ নির্ণয় করো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তাসকিন পাপ্পু জিজ্ঞেস করছো হচ্ছে কি ভাইয়া ক্লাস কি ইউটিউবে আপলোড হবে? না ভাইয়া, এটা ইউটিউবে আপলোড হবে না। বুঝছো, এটা হচ্ছে ইউটিউবে আপলোড হবে না, এটা শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দিতে পারো, পরে দেখবা এটা। আচ্ছা, এখন এটা হচ্ছে চ্যাপ্টার 4 এর প্রশ্ন, এখান থেকে 10 মার্ক আসবে পরীক্ষা, এই দুইটা প্রশ্ন থেকে 10 মার্ক 100% শিওর 10 মার্ক পরীক্ষায় পাবেন। যারা 100 না 99 আর কি, 100 তো বলা যায় না, তাহলে তো অনেক বেশি প্রবাবিলিটি আছে যে এখান থেকে একটা অ্যাকসেপ্ট
কোয়েশ্চেন হবে। এখন এই যে এটা উপরের যে প্রশ্নটা, এটা খুব ভালো করে ডিটেইলসে আমি হচ্ছে বুঝাই, সেটা হচ্ছে আমার ফেসবুক পেজে আপলোড করা আছে। ফেসবুক পেজ এবং ইউটিউব কোথায়? ন্যাশনাল ফিজিক্স পয়েন্টের ফেসবুক পেজ এবং ইউটিউবে পাওয়া যাবেন। তাই এটা আর হচ্ছে এখানে আলোচনা করতেছি না লাইভে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কী করবেন, একটু কষ্ট করে ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট এই ফেসবুক পেজে যাবেন অথবা ইউটিউব চ্যানেলে যাবেন, গেলে হচ্ছে ভিডিওটা পেয়ে যাবেন। প্রাসের গতিপথ পরাবৃত্তাকার প্রমাণ করো, ঠিক আছে? তো প্রাস কীরকম হয় দেখতে? এটা হচ্ছে আনুভূমিকের সাথে নির্দিষ্ট একটা কোণে বি বেগে বা ইউ বেগে বা যে কোনো বেগে যদি আমরা নিক্ষেপ করি কোনো একটা বস্তুকে থিটা ডিগ্রি কোণে, তাহলে এই বস্তুটা কি করে, এই যে এরকম ঘুরে আবার পৃথিবীতে চলে আসে। এই যে তার যে গতিপথ এটা কি এই যে গতিপথটা হচ্ছে পরাবৃত্তাকার, এটাই হচ্ছে আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে, যেটা আমি প্রমাণ করাই দিছি। সো এখানে ওই জিনিসটা আলোচনা করতেছি না। ক্লিয়ার? বুঝছো? এখন হচ্ছে তুমি প্রমাণ কিভাবে করবা, বইয়ে একরকম করা আছে এবং বিভিন্ন রাইটারের বইয়ে বিভিন্ন নোটেশন দেওয়া আছে। কেউ এটাকে বি নট দিয়ে করে, কেউ ইউ দিয়ে করে, কেউ এটাকে থিটা নট দিয়ে করে। যে কোনো একটা নোটেশন শিখলেই হবে, কোনো সমস্যা নাই। যে কোনো একটা নোটেশন শিখলেই হবে, বুঝছো? কোনো সমস্যা নাই। এখন তাহলে আমি আর এটা এখানে দেখাচ্ছি না, একটু আইডিয়া দিই কেমনে কি করি আমরা। প্রথমে এখানে এই গতিটা হচ্ছে কত? 2 ডাইমেনশনাল। এই গতিটা হচ্ছে কি 2 ডাইমেনশনাল। 2 ডাইমেনশনালের মধ্যে একটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার এক্স এক্সিস, আর এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস। এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই। সমান, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। এখন এইখানের ভিতরে যত ধরনের কোয়ান্টিটি আছে, ভেক্টর কোয়ান্টিটি যেগুলো, যত ধরনের ভেক্টর কোয়ান্টিটি আছে সবাইকে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর আলাদা করতে হবে। কি কি কোয়ান্টিটি আছে? এই যে বেগে নিক্ষেপ করছো আদিবেগকে এক্স অক্ষ বরাবর কত আদিবেগ, ওয়াই অক্ষ বরাবর কত আদিবেগ, সেটা বের করতে হবে। তারপরে আদিবেগ গেল, যদি শেষ বেগ বের করতে বলে, এই ক্ষেত্রে এই প্রমাণের ক্ষেত্রে লাগবে না, শেষ বেগ বের করতে বললেও এক্স অক্ষ বরাবর শেষ বেগ, ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ, এই দুইটা আলাদা করতে হবে। তারপরে থিটা তো হচ্ছে ভেক্টর রাশি না, সুতরাং এটার সাথে অ্যাঙ্গেল এই তোমার অক্ষের মধ্যে তুমি এটাকে বিভাজন করতে পারবে না। তাহলে আদিবেগকে তুমি 2 ভাগ করলা। তারপরে খেয়াল করো টোটাল কি কি রাশি এখানে হচ্ছে তুমি হচ্ছে অক্ষ বরাবর আলাদা করবা। একটা হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, এই 3টা জিনিসকে তুমি আলাদা করবা। খেয়াল করো, সরণ, মনে করো এই বস্তুটা এখানে ছিল, কোনো একটা মোমেন্টে বস্তুটা এখানে আসে, টি সময় পরে বস্তুটা এখানে আসে, ঠিক আছে? টি সময় পরে সে এখানে আসে, তাহলে টি সময় পরে যদি সে এখানে থাকে তাহলে সে কোন অবস্থানে আছে? মনে করো এইখান থেকে সে এক্স দূরত্বে আছে। কত দূরত্বে? এক্স দূরত্বে। এখান থেকে কত দূরত্বে আছে? ওয়াই দূরত্বে। তাহলে তার যে অবস্থান সেটা কি হয়ে যাবে? এক্স ওয়াই, যদি আমি এটাকে মূলবিন্দু বলি, তাহলে সামনের দিকে এক্স, উপরের দিকে কত? ওয়াই। তাহলে সরণের কয়টা উপাংশ পাওয়া যাবে? খেয়াল করো তো, সরণকে যদি আমি 2 ভাগ করি তাহলে এক্স অক্ষ বরাবর সরণ কত আর ওয়াই অক্ষ বরাবর সরণ কত? আমাকে বলো তো, এক্স অক্ষ বরাবর সরণ কত আর ওয়াই অক্ষ বরাবর কত? সে বর্তমানে আছে এখানে, এক্স অক্ষ বরাবর সে সরছে কতটুকু? এই যে ছোট এক্স পরিমাণ সরছে, তাহলে এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে ছোট এক্স। ওয়াই হচ্ছে উপরের দিকে, ওয়াই অক্ষ বরাবর সে সরছে কতটুকু? আগে ছিল এখানে, বর্তমানে আছে কোথায়? এই যে এখানে। আগে ছিল এখানে, বর্তমানে আছে কোথায়? এই যে এখানে। তাহলে ওয়াই অক্ষ বরাবর সরছে কতটুকু? ওয়াই অক্ষ বরাবর সে কতটুকু উঠছে? এই যে এতটুকু, এই যে এতটুকু। সেটা কত হবে? এই যে এতটুকু, সেটা কত হবে? ওয়াই না? এই যে ছোট ওয়াই। তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে স্মল ওয়াই। বুঝতে পারছো? আচ্ছা, যদি আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কোনোটাই না বলি, যদি জাস্ট জানতে চাই যে সরণ কত, তাহলে তুমি কি অ্যান্সার দিবা বলো তো? একটু চিন্তা করো তো 1 মিনিট, যে আমি এক্স অক্ষ বরাবরও সরণ বলি নাই, ওয়াই অক্ষ বরাবরও বলি নাই, তাহলে তুমি সরণ কত বলবা? তাসকিন বলছো হচ্ছে ভি নট দিয়ে শিখছি ভাইয়া। আচ্ছা, যে কোনো একটা দিয়ে শিখলেই হবে, কোনো সমস্যা নাই। যদি আমি সরণ বলি, যে আমি এক্স অক্ষ বরাবর সরণ জানতে চাই না, আমি বলছি যে এই প্রাসটার সরণ কত, তাহলে তোমার আনসার কি হবে বলো তো? এক্স অক্ষ বরাবর সরণও জানতে চাই নাই, ওয়াই অক্ষ বরাবর সরণও জানতে চাই নাই, জাস্ট সিম্পল সরণ জানতে চাইছি, তাহলে তুমি কি আনসার দিতা বলতে পারবা?
তোমরা যে হচ্ছে কাজ করতেছে কতজন? 14 জন। এই 14 জন মানুষ, তোমরা কি হচ্ছে ফিজিক্সের নাকি ম্যাথের নাকি হচ্ছে লাইভ অন করে দিয়ে তোমরা চলে গেছো ফোন রেখে? বলতে পারবা স্মরণ কত হবে তখন? যদি আমি x অক্ষ y অক্ষ না জেনে জাস্ট আমি জানতে চাই যে স্মরণ কত, এই প্রাসটার স্মরণ কত, তাহলে তুমি কি আনসার দিবা বলো? তাসকিন বলছো হচ্ছে এক্স অক্ষ বরাবর y ইকুয়াল টু 0। এটা না, আমি অক্ষর টক্ষর কিছুর কথা বলি নাই, আমি জাস্ট জানতে চাইছি হচ্ছে স্মরণ কত। আমি কেবল সিম্পল কথা জানতে চাইছি যে টি সময় পরে স্মরণ কত হবে, কোনো অক্ষর কথা বলি নাই, জাস্ট স্মরণ কত। তাহলে খেয়াল করো, স্মরণ মানে কি একদম ক্লাস 9-10 থেকে জেনে আসছো। স্মরণ মানে হচ্ছে, স্মরণ মানে কি? স্মরণ মানে হচ্ছে আদিবিন্দু হতে শেষ বিন্দু পর্যন্ত, আদিবিন্দু থেকে শেষ বিন্দুর দিকে সরলরৈখিক দূরত্ব যেটা, সেটাকে স্মরণ বলে। তাই আমাদের যে বস্তুটা সে ছিল আগে এখানে, বর্তমানে আছে এখানে, তাহলে আদিবিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত এই যে দূরত্ব সেটাকে আমরা কি বলবো? স্মরণ। এবং ডিরেকশন হবে কোন দিকে? উপরের দিকে, মানে আদি থেকে শেষের দিকে। তাহলে এই যে নীল কালি দিয়ে আমি যেটা আঁকলাম সেটাই হচ্ছে কি? স্মরণ। এখন তুমি একটু চিন্তা করিয়া দেখো তো, এটা কি? এই যে নীল কালি দিয়ে আমি যেটা আঁকলাম, এই নিচের দিকে আছে কত? এক্স, উপরের দিকে কত? ওয়াই। তাহলে আমার দরকার হচ্ছে এই যে এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের এই অংশটা ইকুয়াল টু কি হয়? √ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে শুধু স্মরণ যদি তোমার কাছে জানতে চায় তাহলে তুমি কি অ্যান্সার করবা? x² প্লাস y²। যদিও এটা পরীক্ষায় কখনো আসবে না, কখনো জানতে চায় না, যাই হোক। তাহলে স্মরণ আমরা দুই টুকরা করলাম, x অক্ষ বরাবর আছে শুধু x, y অক্ষ বরাবর আছে শুধু y। তারপরে বেগকে তুমি দুই টুকরা করতে হবে, আদিবেগকে যদি তুমি দুই টুকরা করো তাহলে x অক্ষ বরাবর তুমি আদিবেগ কত পাবা আর y অক্ষ বরাবর আদিবেগ কত পাবা? খেয়াল করো, এটাকে যদি b0 দিয়ে আমি লিখি তাহলে এই বরাবর হচ্ছে b0, এই মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, সেটাকে θ0 দিয়েও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এটা যদি b0 হয়, এই দিকের একটা ভেক্টর হচ্ছে b0, এবং সেটাকে তুমি হচ্ছে x অক্ষ এবং y অক্ষ দুইটা অক্ষে বিভাজিত করবা। এটা যদি থিটা হয় তাহলে x অক্ষ বরাবর উপাংশ কতটুকু হবে? b0 cos θ। y অক্ষ বরাবর উপাংশ কতটুকু হবে? b0 sin θ। তাহলে x হবে কত? b0 cos θ, y অক্ষ বরাবর হবে b0 sin θ। তাহলে স্মরণকে ভাঙাইলাম, আদিবেগকে ভাঙাইলাম, আর ভেক্টর রাশি হচ্ছে ত্বরণ। ত্বরণকে এখন দুই টুকরা করো তো। এই যে বস্তু, এই বস্তুর উপরে ত্বরণ কোন দিকে? ত্বরণ মানে কি? F = ma না? F = ma। তাহলে ত্বরণ আছে, ত্বরণ যদি কোনো বস্তুর থাকে তাহলে তার উপরে অবশ্যই বল আছে। বল যেদিকে ত্বরণ সেদিকে, বল যেদিকে ত্বরণ সেদিকে, বল যেদিকে ত্বরণ সেদিকে। তাহলে বল যেদিকে ত্বরণ সেদিকে, রেজাল্টেন্ট ফোর্স। আমাদের এখানে রেজাল্টেন্ট ফোর্স বলতে কি আছে? আমাদের তো এক পৃথিবী আছে, পৃথিবী নিচের দিকে টানতেছে এটাকে, তাই তো? পৃথিবী হচ্ছে নিচের দিকে টানতেছে। তো পৃথিবী যদি নিচের দিকে টানে তাহা হইলে, পৃথিবী যদি নিচের দিকে টানে, আচ্ছা পৃথিবী কি সবসময় নিচের দিকে টানে বলো তো? পৃথিবী কি সবসময় নিচের দিকে টানে? আমি যদি এখানে একটা পৃথিবী আঁকাই, পৃথিবী কেমনে আঁকাবো? এই যে পৃথিবী, তো পৃথিবী কি সবসময় নিচের দিকে টানে নাকি কেন্দ্রের দিকে টানে? পৃথিবী কি সবসময় নিচের দিকে টানে নাকি কেন্দ্রের দিকে টানে? অবশ্যই কেন্দ্রের দিকে টানে। পৃথিবী নিচের দিকে টানে না, বরং কেন্দ্রের দিকে টানে। তাহলে আমি যে এখানে বললাম, খেয়াল করো, এখান থেকে একটা তুমি প্রাস নিক্ষেপ করছো, সে হচ্ছে এই যে এখানে এসে পড়ছে। তো পৃথিবী কি নিচের দিকে টানছে নাকি কেন্দ্রের দিকে টানছে? এইখানে তার টান হচ্ছে এই বরাবর, এখানে তার টান হচ্ছে এখানে, এই অবস্থায় তার টান হচ্ছে এই যে এইরকম। তাহলে দুই পাশে দুই রকম টান হচ্ছে না? হচ্ছে তো। তাহলে আমরা এই ক্ষেত্রে কেন, যত বই আছে সব বইয়ের মধ্যে দেখবা যে অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে? পৃথিবীর টান নিচের দিকে বলা হয়। কেন নিচের দিকে বলা হয় বলতে পারবা? কেন নিচের দিকে বলা হয়? কারণ হচ্ছে খুবই সিম্পল, কারণ হচ্ছে এই থিওরি প্রমাণ করা হয়েছে এমন অবস্থার জন্য যা হচ্ছে পৃথিবীর খুবই ক্ষুদ্র জায়গা নিয়ে, মানে ক্ষুদ্র জায়গার মধ্যে কনসিডার করা হচ্ছে। অর্থাৎ পৃথিবী হচ্ছে এই যে এরকম বিশাল, এই থিওরিটার হচ্ছে তোমার কি বলে,
এই থিওরি প্রমাণ করার কিছু এজাম্পশন আছে। এজাম্পশন হচ্ছে এই যে এরকম, এটা হচ্ছে তোমার বিশাল পৃথিবী এবং তোমার যে প্রাস সে হচ্ছে এই যে এখান থেকে লাফ দিবে দিয়ে আবার ওই কাছাকাছি চলে আসবে, অর্থাৎ পৃথিবীর খুবই ক্ষুদ্র একটা অংশের মধ্যে সে কাজ করতেছে। ফলে এই অংশের মধ্যে ধরে নেওয়া যায় যে সে অলওয়েজ নিচের দিকেই কাজ করতেছে। বুঝতে পারছো? পুরা বিশাল পৃথিবীর খুবই ক্ষুদ্র অংশ, অর্থাৎ তোমার যে প্রাস আছে সে খুবই ক্ষুদ্র উচ্চতা দিয়ে উঠে আবার নিচে নেমে আসবে, খুবই ক্ষুদ্র উচ্চতা দিয়ে যাবে, একদম পৃথিবীর কাছাকাছি থাকবে, পৃথিবী ঘেঁষে থাকবে, বেশি উচ্চতায় উঠবে না। বুঝতে পেরেছো? খুবই ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করবে সে। তাহলে ওই রকম রেঞ্জের মধ্যে আমরা বলতে পারি যে সবসময় জি হচ্ছে কোন দিকে কাজ করে? নিচের দিকে। তাহলে খেয়াল করো এইখানে জি হচ্ছে কোন দিকে? নিচের দিকে। অলওয়েজ সব পয়েন্টে ত্বরণ কোন দিকে? নিচের দিকে। তাই ত্বরণ যদি নিচের দিকে থাকে, খেয়াল করো ত্বরণ কোন দিকে আছে? নিচের দিকে। এই যে এই দিকে ত্বরণ হচ্ছে কত? জি। ত্বরণ হচ্ছে জি বা এই বলো তুমি, ত্বরণ হচ্ছে এই যে দিকে। এটা হচ্ছে তোমার এক্স অক্ষ আর এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। তাহলে এই যে ত্বরণ তার কি এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এক্স অক্ষের দিকে তার কি কোনো উপাংশ আছে? নাই। তাহলে ত্বরণের এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ নাই। এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বরাবর উপাংশ কতটুকু আছে? সে হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, এই কারণে মাইনাস, এবং এটার মান কত? এ অথবা জি, তুমি যেটাই বলো। অভিকর্ষ ত্বরণ বললে জি, আর নর্মাল ত্বরণ যদি বলো তাহলে এ। ঠিক আছে? তাহলে সরণ 2 ভাগ হবে, আদিবেগ 2 ভাগ হবে, ত্বরণ 2 ভাগ হবে। তোমার কাজ হচ্ছে আমি 50% কাজ কমপ্লিট করে দিলাম। এখন হচ্ছে তুমি হচ্ছে এক্স অক্ষ বরাবর একবার সরণের সূত্র লিখবা, ওয়াই অক্ষ বরাবর একবার সরণের সূত্র লিখবা। সেটা ভিডিওতে দেওয়া আছে, এখানে আর আলোচনা করতেছি না। ওকে, ভিডিও খুঁজলেই পেয়ে যাবা। ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট লিখে সার্চ করবা ইউটিউবে বা হচ্ছে কোথায়, ফেসবুক পেজ পেয়ে যাবো, ইউটিউব চ্যানেল পেয়ে যাবো। এখন তাহলে উপরেরটা হচ্ছে আমাদের, আমি বলতে চাচ্ছি যে উপরেরটা হচ্ছে পেজে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। এইখানে আসো, বিচরণকাল সর্বোচ্চ উচ্চতা আনুভূমিক পাল্লার সমীকরণ। বিচরণকাল সর্বোচ্চ উচ্চতা আনুভূমিক পাল্লার সমীকরণ। এখান থেকে এই বস্তুকে তুমি হচ্ছে v0 কোণে নিক্ষেপ করছো, ফলে সে ঘুরে এই যে এখানে আসছে। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, অক্ষ ব্যবস্থা দিতে হবে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। যে কোনো একটা মোমেন্টে বস্তুর যে অবস্থান সেটা হবে এক্স ওয়াই, কারণ আমরা মূলবিন্দু এটাকে ধরে নিয়েছি। এদিক বরাবর তার যে সরণ সেটা হচ্ছে এক্স, উপরের দিকে তার যে সরণ সেটাকে বলতেছি আমরা ওয়াই। এবং এখান থেকে এখানে যাইতে তার সময় লাগছে হচ্ছে টি। এখন প্রথম কথা হচ্ছে বিচরণকাল কাকে বলে? বিচরণকাল বলতে বোঝায় সে কত সময় পর্যন্ত আকাশে ছিল, কত সময় পর্যন্ত সে ভূমির উপরে ছিল। ভূমি টাচ করায়, যে ভূমি থেকে যাত্রা শুরু করা আর যাত্রা শেষ করার মাঝে সময় কত লাগছে, সে কত সময় পর্যন্ত বিচরণ করছে, মানে ঘুরে বেড়াইছে, কত সময় পর্যন্ত সে ঘুরতেছিল। তার মানে এখান থেকে এই যে এখানে যাইতে যে টাইম সেটা আমাদের বের করতে হবে। এখন খেয়াল করো তো বিচরণকাল কেমনে বের করতে পারি আমরা। তারপর বলছে সর্বোচ্চ উচ্চতা, এই দুটো একই সাথে আসে। খেয়াল করো, সর্বোচ্চ উচ্চতার কথা যদি আমি বলি, সর্বোচ্চ উচ্চতায় আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে তুমি বই খুললে এটা প্রমাণ পেয়ে যাবা। সর্বোচ্চ উচ্চতায় খেয়াল করো, সর্বোচ্চ উচ্চতায় কি হয়, তোমার এই প্রাসটা হচ্ছে ঘুরে এই যে এখানে গিয়ে তারপরে পড়ে গেল এই যে এখানে, এই পয়েন্টে তার উপরের দিকের কোনো বেগ কি আছে? উপরের দিকে বেগের কি কোনো উপাংশ আছে? উপরের দিকে কোনো বেগের উপাংশ নাই। যদি থাকতো তাহলে সে আরও উপরে উঠতো। তার মানে উপরের দিকে কোনো বেগ নাই, ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো বেগ নাই। এক্স অ্যাক্সিস বরাবর কি কোনো বেগ আছে? অবশ্যই আছে। যদি এক্স অ্যাক্সিস বরাবর বেগ না থাকতো তাহলে সে সামনের দিকে কেমনে যাইতো? সে তো ওখান থেকে টুপ করে নিচে পড়ে যাইতো। যেহেতু সে সামনের দিকে গেছে, এই যে সামনের দিকে গেছে না, সামনের দিকে যেহেতু গেছে তার মানে এক্স অ্যাক্সিস বরাবর বেগ অবশ্যই আছে, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ নাই। তাহলে সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই ইকুয়াল টু কত হবে? 0 হবে। এবং সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়, সেটাকে আমরা বলতেছি ধরো টি হাফ। টি হাফ মানে হচ্ছে কি, সে এখান থেকে এই যে এখানে যাইতে লাগছে টি হাফ পরিমাণ সময়, এখান থেকে আবার নামতে লাগছে আরও টি হাফ পরিমাণ সময়। তাই টোটাল কত সময় লাগছে? 2 টি হাফ বা ডাবল। উঠতে লাগছে মনে করো 5 সেকেন্ড, নামতে আরও কত লাগবে? 5 সেকেন্ড। তাই টোটাল কত সময় সে ঘুরছে? 5 + 5 = 10 সেকেন্ড। কয়টা বাজে? ওকে, তাহলে এই যে টি হাফ এটা আমরা বের করি। ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে যেই সময় সেটা হচ্ছে আমাদের টি হাফ। টি হাফ ইকুয়াল টু কী হবে? উঠতে যে সময় সেটাকে আমরা টি হাফ দিয়ে প্রকাশ করলাম। এখন খেয়াল করো তো বি এর যে ইকুয়েশন, ওয়াই অক্ষ বরাবর, মনে রাখবা গতির যে সূত্রগুলো আমরা পড়ছিলাম, এস ইকুয়াল টু বিটি, 19-এ পড়ে আসছি না, এস ইকুয়াল টু বিটি। তারপরে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2y's প্লাস অথবা মাইনাস।
তারপরে আমরা পড়ছি এস ইকুয়াল টু ইউটি প্লাস অথবা মাইনাস হাফ জিটি স্কোয়ার বা এটি স্কোয়ার যাই বলো না কেন। আচ্ছা, এখানে যদি জি লিখো তাহলে 2gh লিখতে পারতাম। এইগুলো হচ্ছে যে কোনো একটা অ্যাক্সিস বরাবর ব্যবহার করা যায়। তুমি এদেরকে শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করতে পারবা অথবা ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি অ্যাপ্লাই করতে পারবা। বোঝা গেল? যে কোনো অ্যাক্সিস বরাবর এদেরকে অ্যাপ্লাই করা যায়। তো ওয়াই অক্ষ বরাবর যদি হচ্ছে আমি একটা ফর্মুলা আছে না, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি বা প্লাস মাইনাস জিটি যাই লিখো, এই সূত্রটাকে হচ্ছে আমরা কোন অক্ষ বরাবর ব্যবহার করবো? ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি আমি লিখি তাহলে এই সবগুলোর নিচে ওয়াই দিয়ে দিব। তাহলে বি ইকুয়াল টু ইউ, যেহেতু নিচের দিকে জি কোন দিকে? নিচের দিকে, জি হচ্ছে নিচের দিকে, এই কারণে মাইনাস জি সাথে আছে টি। এখন বি ওয়াই ইউ ওয়াই, আর জি তো নিচের দিকে আছে, আর টি কি ওয়াই দিব। টি কি এক্স অ্যাক্সিস বরাবর একরকম, ওয়াই অ্যাক্সিস বরাবর এরকম। সময় কি অক্ষ বরাবর কি সময়ের কোনো হিসাব আছে? সময় তো স্কেলার কোয়ান্টিটি, সে অক্ষ বরাবর বিভাজিত হয় না। তাহলে এখান থেকে খেয়াল করো, বিওয়াই ইকুয়াল টু ইউওয়াই মাইনাস জিটি। ইউওয়াই মানে কি? বা এটাকে আমি ভি নট লিখি। ভি নট দিয়ে কি বোঝায়? আদিবেগই বোঝায়। ভি নট দিয়ে কি বোঝায়? আদিবেগই বোঝায়। এখন তুমি বলো তো ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত ছিল? ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত? ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত? ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত? সিম্পল আদিবেগ কত ছিল? ভি নট না? এটা ছিল কত? থিটা না? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ কত ছিল? ভি নট কস থিটা। ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ কত ছিল? ভি নট সাইন থিটা। এখন তুমি ভি নটের কথা ভুলে যাও। এক্স অ্যাক্সিস বরাবর বেগ ছিল ভি নট কস থিটা, ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ ছিল ভি নট সাইন থিটা। বুঝতে পেরেছ? ওয়াই অ্যাক্সিস বরাবর আদিবেগ কত ছিল? ভি নট সাইন থিটা। এই যে ভি নট সাইন থিটা মাইনাস জিটি। সর্বোচ্চ উচ্চতায় যদি আমরা যাইতে চাই, সর্বোচ্চ উচ্চতায় বিওয়াই কত? 0, এবং সর্বোচ্চ উচ্চতায় যাইতে যে সময় লাগে সেই সময়টা কত? টি হাফ। ঠিক আছে, টি ইন্টু হাফ না। আচ্ছা, এটাকে তোমরা আরো প্যাচ লাগাই দিবা পরে, এটাকে টি প্রাইম দাও। সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে সেটা হচ্ছে টি প্রাইম, এটা হচ্ছে সাইন থিটা। এখান থেকে আমরা টি এর মান বের করতে পারি না? দেখো তো, জি টি প্রাইম ইকুয়াল টু হবে ভি নট সাইন থিটা। তাহলে টি প্রাইম ইকুয়াল টু কি হবে? ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। এই যে ইকুয়েশনটা পাইলাম আমরা, এটাকে তুমি নাম দাও। কি নাম দিবা? 1 নাম্বার ইকুয়েশন দাও। এই যে 1 নাম্বার ইকুয়েশন পাইলাম, আর এই যে টি প্রাইম পাইলাম, টি প্রাইমটা কি ছিল মনে আছে? টি প্রাইমটা কি ছিল? টি প্রাইমটা ছিল হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগছিল তার। সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগছিল? তো সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগছিল কত? টি প্রাইম। তো উঠতে সময় যদি টি প্রাইম লাগে, নামতে কত সময় লাগবে? আবার টি প্রাইম লাগবে না? উঠতে যদি টি প্রাইম লাগে, নামতে আরও টি প্রাইম লাগবে। তাই টোটাল সময় কত লাগবে? এটাকেই তো বিচরণকাল বা উড্ডয়নকাল বলবো। টোটাল কত? টি প্রাইম প্লাস টি প্রাইম, 2 টি প্রাইম। তাহলে বিচরণকাল টি ইকুয়াল টু হবে 2 টি প্রাইম, অর্থাৎ 2 টি প্রাইমের সাথে গুণ হবে, এটার সাথে 2 গুণ করে দিবা। তাহলে 2 ভি নট সাইন থিটা বাই জি। এটা পেয়ে গেলা তুমি বিচরণকালের ইকুয়েশন। বুঝতে পেরেছ? সিম্পল, সহজ বিচরণকালের ইকুয়েশন কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। সহজ জিনিস, খুবই সহজ, পানির চেয়েও সহজ। এরপরে আসো, তারপরের কোয়েশ্চেন কি? সর্বোচ্চ উচ্চতা। আমি বুঝতেছি এখন উচ্চতা বের করার জন্য আমরা হচ্ছে এই যে মাঝের যে সূত্র সেটা ইউজ করবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh, এই সূত্র ইউজ করবো। ওকে, তাহা হইলে এগুলা মুছলাম। ওয়াই অক্ষ বরাবর এখন নতুন আর একটা ইকুয়েশন লিখব। তাহার তলটি সুখে ওয়াই অক্ষ বরাবর আরেকটা ইকুয়েশন লিখে দেখো। এখন আমরা কি বের করব? আগেরটা বিচরণকাল বের করছি, এখন আমরা বের করতে চাই সর্বোচ্চ উচ্চতা। তাহলে ইকুয়েশন 2 হচ্ছে বিচরণকাল, এখন আমরা বের করব হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতার জন্য ওয়াই অক্ষ বরাবর আমি কি লিখতে পারি খেয়াল করো তো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh লিখা যায়। সর্বোচ্চ উচ্চতা, এই কারণে এইচ এর মান বড় হাতের দিছি। ওয়াই অক্ষ বরাবর, এই কারণে সবগুলোতে ওয়াই দিতে হবে। ওকে, এখন বলো সর্বোচ্চ উচ্চতায় যদি আমরা চলে যাই,
সর্বোচ্চ উচ্চতায়, এটাকে নর্মাল এইচ দাও, সর্বোচ্চ উচ্চতায় গেলে কি হবে, সর্বোচ্চ উচ্চতায় বিওয়াই এর মান হয়ে যাবে 0, কারণ এই যে একটু আগে বলছি সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হয়ে যায় 0, ইকুয়াল টু ইউ, সরি ইউ না, ইউ এর জায়গায় কি লিখছিলাম আমরা, ভি নট, তাহলে ভি নট ওয়াই থাকুক মাইনাস 2g, সর্বোচ্চ উচ্চতায় গেলে ছোট জি এর মান বড়, সরি ছোট এইচ এর মান বড় এইচ হয়ে যায়, এই যে সেটা হচ্ছে বড় এইচ, সর্বোচ্চ কতটুকু উচ্চতায় সে উঠছিল 2gh, তাহলে এখান থেকে দেখো তো এটাকে বামে নিয়ে আসো, 2gh ইকুয়াল টু কি থাকে, ভি নট ওয়াই না, ভি নট ওয়াই কি ছিল, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, ভি নট ওয়াই মানে কি ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত, ভি নট সাইন থিটা, এই যে ভি নট তার উপরে দাও স্কোয়ার, এখান থেকে হচ্ছে এইচ এর মান বের করো, এইচ ইকুয়াল টু তাহলে কি থাকে, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, এটাকে দাও ইকুয়েশন নাম্বার 3, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতার ইকুয়েশন। ঠিক আছে, কেউ কি কিছু বুঝতেছ নাকি, আল্লাহ জানে। কতজন লাইভ ক্লাসে আসো, ও মায়ান দিয়ে আরো বেড়ে গেল 10 জন, কেউ কি কিছু বুঝতেছ, হ্যাঁ ওকে, এখন আসো লাস্ট অংশ শেষ করি। আনুভূমিক পাল্লা, পাল্লা বলতে কি বোঝায়, আনুভূমিক বরাবর সে কত দূরত্বে গেছে সেটাকে বলা হয় আনুভূমিক পাল্লা, আনুভূমিক বরাবর সে কতটুকু সরবে সেটাকে বলা হয় আনুভূমিক পাল্লা। তাহলে যে শুরু করছিল এখানে, শেষে এই যে এখানে এসে পৌঁছাইছে, তাহলে আনুভূমিক পাল্লা কত, এই যে এতটুকু, আনুভূমিক পাল্লা হচ্ছে এখান থেকে এই যে এতটুকু, এই যে মাথা পর্যন্ত, এটা হচ্ছে আনুভূমিক পাল্লা বা রেঞ্জ, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আনুভূমিক পাল্লা মানে যেখানে গিয়ে থামলো আর কি, এক্স অ্যাক্সিস বরাবর যতটুকু সে ম্যাক্সিমাম যাইতে পারে সেটাকে আমরা বলি হচ্ছে আনুভূমিক পাল্লা বা রেঞ্জ। এখন হচ্ছে এই আনুভূমিক পাল্লা বা রেঞ্জের ইকুয়েশনটা আমাদের বের করতে হবে। এইগুলা তো আশা করি বুঝতে পারছো সবাই, সহজ জিনিস, এগুলো না বোঝার কিছু নাই, সিম্পল সিম্পল কথাবার্তা। এখন আসো রেঞ্জ বের করি আমরা। আচ্ছা, এখন রেঞ্জ বের করি, কি করব এখন, হ্যাঁ এইটুকু মুছে দেই। এখন রেঞ্জটা কোন অক্ষ বরাবর বলো তো, এক্স অক্ষ বরাবর না, তাহলে রেঞ্জটা হচ্ছে কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তাহলে এখন আমাদের সব হিসাব কিতাব হইতে হবে কোন অক্ষে, এক্স অক্ষ বরাবর, না বরাবর, এক্স অক্ষ বরাবর। আমরা যদি এই যে, আচ্ছা একটা কথা বলো তো, এক্স অ্যাক্সিস বরাবর কি কোনো ত্বরণ আছে, নাই, মনে আছে একটু আগে লিখছিলাম যে ত্বরণ সবসময় কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, এই দিক বরাবর কোনো ত্বরণ নাই, তাহলে সামনের দিকে বা পেছনের দিকে কোথাও কোনো ত্বরণ নাই, সামনের দিকে পেছনের দিকে কোথাও কোনো ত্বরণ নাই, তাহলে যখন আমি এক্স অক্ষ নিয়ে কাজ করতেছি তখন কোনো ত্বরণ নাই, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, মনে রাখবা, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, এ ইকুয়াল টু 0, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, অথবা এক্স ত্বরণ নাই মানে কি, বল নাই, বল যদি না থাকে, ত্বরণ নাই মানে হচ্ছে বল নাই, ত্বরণ নাই মানে হচ্ছে কি বল নাই, এক্স অক্ষ বরাবর যদি কোনো বল না থাকে, যদি বল না থাকে তাহলে নিউটন সাহেবের প্রথম সূত্র অনুযায়ী বাহ্যিক বল না থাকলে স্থির বস্তু স্থির থাকে, আর গতিশীল বস্তু যেরকম ছিল এরকম চলতে থাকে, মানে সরল পথে সুষম দ্রুতিতে চলতে থাকে। তাহলে এক্স অক্ষ বরাবর যখন চিন্তা করব তখন সে যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর ত্বরণ নাই, সুতরাং এক্স অক্ষ বরাবর সমবেগে চলবে, এক্স অক্ষ বরাবর যেহেতু ত্বরণ নাই সুতরাং সমবেগে চলবে, বস্তু কীরকমভাবে চলবে, সমবেগে চলবে, কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর।
তো এক্স অক্ষ বরাবর যদি সমবেগে চলে, সমবেগের জন্য সূত্র হচ্ছে s = vt। তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া আগের ক্ষেত্রে হচ্ছে আপনি ut + ½ at স্কয়ার v স্কয়ার = u স্কয়ার - 2gh এসব বসাইছেন, আর এক্স অক্ষের বেলায় খালি এটা বসান কেন? এটা অনেকের প্রশ্ন থাকে, অনেকে প্রশ্ন করে, অনেকে প্রশ্ন করে না। কেন s = vt বসাইছি বুঝছো? এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, ত্বরণ না থাকলে বস্তু সমবেগে চলে, সমবেগে যখন চলে তখন সূত্র হচ্ছে s = vt। যখন বেগটা সমান থাকে না বা ত্বরণ যখন থাকে তখন এই সূত্রটা হয়ে যায় ut + ½ gt স্কয়ার। বুঝতে পেরেছ? যখন ত্বরণ থাকে তখন সূত্র এটা, যখন ত্বরণ নাই তখন সূত্র হচ্ছে s = vt। যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, সুতরাং বস্তু সমবেগে চলে, সমবেগে যখন বস্তু চলে তখন আমরা s = vt ফর্মুলা লিখি। বুঝতে পারছো? এখন খেয়াল করো, আমরা জানতে চাই যে সময়ের একদম শেষ মাথায়, অর্থাৎ পুরা বিচরণকাল পরে সে কত দূরত্ব গেল সেটাই আর, পুরা বিচরণকাল পরে যত দূরত্ব গেল সেটাই হচ্ছে কি আর। তাহলে t = বিচরণকাল, t = বিচরণকাল হলে s = হয় রেঞ্জ, s = কি হয়? রেঞ্জ আর হয়, রেঞ্জ আর হয়। তাহলে s এর জায়গায় আর বসাই দাও, আর t এর জায়গায় কি বসাই দিবা? বিচরণকাল। বিচরণকাল কই থেকে পাবা? এই যে বিচরণকাল 2v0, বিচরণকাল মান বসাও 2v0 sin থিটা ডিভাইডেড বাই g, 2v0 sin থিটা ডিভাইডেড বাই g। ও ভালো কথা, এগুলো হচ্ছে সব কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। সব কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। হয়েছে? আমরা এখানে টি এর মানটা বসাইছি কই থেকে? সমীকরণ 2 থেকে। সমীকরণ 2 থেকে মানটা এখানে বসাইছি। তাহলে এখানে লিখবা সমী 2 হতে মান বসাইলাম। এখন তুমি বলো তো এক্স অক্ষ বরাবর বেগ কত ছিল? এখন বলো তো এই যে vx, এটা কি আদি বেগ নাকি শেষ বেগ? দেখি, কমেন্ট করো দেখি। এক্স অক্ষ বরাবর যে বেগ, এই যে vx, এটা কি আদি বেগ নাকি শেষ বেগ? দেখি উত্তর করো। কল্যাণ হাবিব বলছো, হে ভাইয়া, ও মানে ক্লাস করতেছো সেটা বলছো। পরাণ আকি ইসলাম, পরাণ ভাইয়া, তোমরা এতক্ষণ ছিলা কই? হ্যাঁ, আমি তো আরো ভাবতেছি কেউ ক্লাস করতেছে না। বলো এই vx-টা কি আদি বেগ নাকি শেষ বেগ? বলো। vx-টা কি আদি বেগ নাকি শেষ বেগ? আমার হচ্ছে কালকে ইনকোর্স পরীক্ষা, বুঝছো? মাস্টার্সের ইনকোর্স পরীক্ষা, এজন্য তাড়াতাড়ি শেষ করতে হবে। তাছাড়া তোমরা আসো কয়জন? মাত্র 6-7 জন আসো। কল্যাণ হাবিব বলছে হচ্ছে শেষ বেগ, হাবিব বলছে হচ্ছে শেষ বেগ। গুড, ভেরি গুড। আর কেউ কিছু বলে নাই? হাবিব চৌধুরী বলছে হচ্ছে শেষ বেগ। থ্যাংক ইউ। আর কেউ কিছু বলো। এক্স অক্ষ বরাবর শেষ বেগ নাকি আদি বেগ? বলো তো, এক্স অক্ষ বরাবর আদি বেগ নাকি শেষ বেগ? vx, vx-টা কি আদি বেগ নাকি শেষ বেগ? আর কেউ কিছু বলো। vx-টা কি আদি বেগ নাকি শেষ বেগ? আমার ঘুমাই গেছে সবাই। vx-টা কি আদি বেগ নাকি শেষ বেগ? বলো।
আর কেউ কিছু বলো নাই? আচ্ছা, হাবিব সাহেবের এই উত্তরটা হয় নাই। তোমাদেরকে যে এতক্ষণ ধরে বুঝাইলাম, কি বুঝিলা তোমরা? এটা কোন অক্ষ বরাবর? ভিএক্স কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, বস্তু সমবেগে চলে। যে সমবেগে চলে তার কি আবার আদিবেগ একটা আর শেষ বেগ আর একটা? হ্যাঁ, আদিবেগ শেষ বেগ কি তার আছে? যে সমবেগে চলে তার কি আদিবেগ শেষ বেগ বলে কিছু আছে? সবই তো সেম বেগ, একই বেগ। বুঝতে পারছো? সবই কি একই বেগ, অর্থাৎ শেষ বেগ বলতে কিছু নাই। শেষ বেগ বলতে কিছু নাই, সবই আদিবেগ। তাহলে এই যে ভি এক্স, এটা কি এক্স অক্ষ বরাবর যে আদিবেগ ছিল সেটাই। শেষ বেগ বলতে কিছু নাই, শেষ বেগ বলতে কিছু নাই, শেষ বেগ বলতে কিছু নাই। কোথায়? এক্স অক্ষ বরাবর কিছু নাই, এক্স অক্ষ বরাবর কিছু নাই। কারণ কি? কারণ এক্স অক্ষ বরাবর সমবেগে চলতেছে। সমবেগে চললে আদিবেগ যা, শেষ বেগও তাই। তাহলে ভি এক্স এর জায়গায় ভি এক্স নট আদিবেগ লিখতে হবে। এক্স অক্ষ বরাবর আদিবেগ কত হবে মনে আছে? এটা হচ্ছে বি নট ছিল। এটা যদি থিটা হয় তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কত পাইছিলাম আমরা? বি নট কস থিটা। তাহলে বি এক্স নটের জায়গায় লিখবো বি নট কস থিটা, সাথে আছে টু বি নট সাইন থিটা বাই জি। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, বি নট মিলে কি হয়ে যাবে? টু বি নট স্কোয়ার। আচ্ছা, বি নট আর বি নট মিলে হয়ে গেল বি নট স্কোয়ার, সাথে আছে একটা টু সাইন থিটা আছে, তার সাথে আছে কস থিটা ডিভাইডেড বাই জি আছে। ঠিক আছে, এখন খেয়াল করো, টু সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে সাইন টু থিটা সূত্র, ত্রিকোণমিতি সূত্র। টু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কি হয়? সাইন টু থিটা হয়। তাহলে এখান থেকে যেটা লেখা যায়, বাম সাইডে আছে আর ইকুয়াল টু হবে ভি নট স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি। ভি নট স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি। বুঝতে পেরেছ? ভি নট স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের রেঞ্জের ইকুয়েশন। এটাকে দাও ইকুয়েশন নাম্বার 3। শেষ কাহিনী। তাহলে 3টা প্রশ্নের আনসার হয়ে গেল আনুভূমিক পাল্লা। এখন একটা মজার জিনিস তুমি খেয়াল করো তো, তুমি চাচ্ছ হচ্ছে আর এর মান ম্যাক্সিমাম হোক। আর এর মান ম্যাক্সিমাম হোক মানে কি? আর এর মান ম্যাক্সিমাম হোক মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর বেশি দূরত্ব সে যাক, তুমি এটা চাচ্ছ, অর্থাৎ অনেক দূরে পাঠাইতে চাচ্ছ। খেয়াল করো, তোমার উদ্দেশ্য দুইটা হইতে পারে। একটা উদ্দেশ্য হইতে পারে যে তুমি বেশি উচ্চতায় উঠাইতে চাচ্ছ, আর আরেকটা তোমার উদ্দেশ্য হইতে পারে যে আমি বেশি দূরে পাঠাইতে চাচ্ছি। যেমন হচ্ছে যে কয়েকদিন আগে ইরান, তারপরে হচ্ছে তোমার এই কি বলে ইরান ইসরায়েল যুদ্ধ হইল না, তো ওখানে যে মিসাইলগুলো যে পাঠাইলো, এগুলো কিন্তু এই প্রজেক্টাইলের থিওরি ইউজ করে পাঠাইছে। বুঝছো? এখন কোনো একটা তুমি পাশের কোনো একটা দেশে হচ্ছে তুমি মিসাইল পাঠাইতে চাচ্ছ, যে এখানে হচ্ছে তোমার একটা কান্ট্রি কাছাকাছি, এই যে দুইটা কান্ট্রি আছে মনে করো, এই যে এটা কি আঁকলাম, এখানে একটা কান্ট্রি আছে মনে করো কান্ট্রি 1, এখানে একটা কান্ট্রি আছে ধরো এটা হচ্ছে কান্ট্রি 2। তাহলে এইগুলা কি মোটামুটি কাছাকাছি আছে। এরকম দূরত্বে যদি তুমি হচ্ছে মিসাইল পাঠাইতে চাও, তাহলে তুমি আর এর মান চেষ্টা করবা কম থাকতে। হিসাব করে দেখবা, এখান থেকে হিসাব করবা যে কত হয়, এখান থেকে এখান পর্যন্ত হিসাব করবা যে এই দূরত্বটা কত, আর এর মান কত, সেটা তুমি হিসাব করবা। হিসাব করে এই যে এখানে বসাবা। তারপরে হচ্ছে জি এর মান তো পৃথিবীর জন্য ফিক্স, কত বেগে তুমি রকেটটাকে লঞ্চ করতে চাও সেই বেগটা তোমার কাছে জানা আছে, তুমি রকেট বানাইছো, তাহলে এটার মান তুমি জানবা। তারপরে এখান থেকে তুমি এই সবগুলো মান যদি বসাও, তাহলে থিটার একটা ভ্যালু পাইবা তুমি। থিটার ভ্যালু মনে করো যে পাইছো 30 ডিগ্রি, তার মানে তুমি হচ্ছে 30 ডিগ্রি কোণে যদি এটাকে বি নট বেগে নিক্ষেপ করো, তাহলে সে এক্স্যাক্টলি ওই কান্ট্রিতে গিয়ে পড়বে। 30 ডিগ্রি ছাড়া যদি তুমি কোণ বাড়াই দাও, তাহলে সেই কান্ট্রিতে না পড়ে অন্য কোথাও একটু দূরের পাশের কোনো কান্ট্রিতে পড়ে যাবে, এপাশে অথবা এপাশে অথবা সামনে অথবা পিছনে অন্য কোথাও পড়ে যাবে। এভাবে হচ্ছে কি করা হয়, মিসাইল যখন পাঠানো হয় তখন একদম সব কিছু সেট করা হয় যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, বাতাসও ক্যালকুলেশন করা সব কিছু, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি নিক্ষেপ করলে এক্স্যাক্টলি গিয়ে ইসরায়েলে পড়বে বা ইরানে পড়বে বা সৌদি আরবে বা কাতারে পড়বে। এক্স্যাক্টলি হিসাব করা হয় যে আমার এখান থেকে ওটার দূরত্ব কত, অর্থাৎ রেঞ্জ কত, তাইলে আমার কত ডিগ্রি করে নিক্ষেপ করা উচিত, এইসব হিসাব এখান থেকে ক্যালকুলেট করা হয়। যাই হোক, শাহরুখ হুসাইন, আপনার লেকচার হচ্ছে না। প্রথমত ভাষা শুদ্ধ হচ্ছে না, এত দ্রুত কথা বললে। আচ্ছা, আমি তো শুদ্ধ ভাষায় কথা বলতেছি না, এত দ্রুত কথা বললে কেউ বুঝবে না। তারপর ও আচ্ছা, আমি কি বেশি ফাস্ট বলতেছি নাকি? হ্যাঁ, আমি হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি, কারণ হচ্ছে তোমাদের কোনো কমেন্ট টমেন্ট নাই তো, এজন্য হচ্ছে আমি
এই খুব ফাস্ট শেষ করতে যাচ্ছি, তারপরে হচ্ছে আমার আগামীকাল পরীক্ষা। তাছাড়া আমি ইন্টারেস্টেড ফিল করতেছি না পড়ানোর জন্য, এই জন্য খুব তাড়াতাড়ি শেষ করতেছি, বুঝছো? আচ্ছা, এখানে যে কমেন্ট করছেন উনি মনে হয় টিচার নাকি স্যার মনে হয়। আচ্ছা, যারা ক্লাস করতেছো তোমরা হচ্ছে একটু বলো তো কথাবার্তা বোঝা যাচ্ছে কিনা। আর আরও ফাস্ট করার কারণ এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। আদনান সামি বলছে হচ্ছে 2 সাইন থিটার যে সূত্র পড়বে এই জায়গায় পেজ ছিল, আজ পেজটা বুঝলাম। ও আচ্ছা, এই যে এটা না, 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা হয়। এই যে সাইন 2 থিটা বসাইলে আনসার হয়ে যাবে। আচ্ছা, এখন একটা মজার জিনিস খেয়াল করো, আর এর ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে? যখন ডান পাশের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। আমরা চাচ্ছি হচ্ছে সবচেয়ে দূরের দেশে কত ম্যাক্সিমাম, কত দূরের দেশে গিয়ে হচ্ছে আমি মিসাইলটা পাঠাইতে পারি, তাহলে আর এর মান ম্যাক্সিমাম করতে হবে। এখন পৃথিবী তো তুমি চেঞ্জ করতে পারবা না, তাহলে পৃথিবী ফিক্সড। এখন মনে করো তোমার সর্বোচ্চ একটা রেঞ্জ আছে যে ভি নটের মান, তোমার মিসাইলটাকে সর্বোচ্চ এত বেগে তোমার লঞ্চ করার ক্ষমতা আছে, তার মানে ভি নটটা ফিক্স, জিটা ফিক্স। শুধুমাত্র তুমি কি চেঞ্জ করতে পারবা? সাইন 2 থিটার মানটাকে শুধুমাত্র তুমি চেঞ্জ করতে পারবা। এখন তুমি চাচ্ছ যে আর ম্যাক্সিমাম আর এর মান ম্যাক্সিমাম চাচ্ছ। আর এর মান কখন ম্যাক্সিমাম হবে? যখন সাইন 2 থিটা এই ফ্যাক্টরটার মান ম্যাক্সিমাম হবে। সাইন থিটার মান ম্যাক্সিমাম মান কত হইতে পারে? 1 হইতে পারে। সাইন থিটার ম্যাক্সিমাম মান কত হইতে পারে? 1। সাইন কত ডিগ্রির মান? 1 হইতে পারে 90 ডিগ্রি। তার মানে সাইনের পরে যেটা আছে 2 থিটা সেটা ইকুয়াল টু হইতে হবে 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু হইতে হবে 45 ডিগ্রি। অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন তুমি কোনো বস্তুকে নিক্ষেপ করবা, কোনো প্রজেক্টাইলকে নিক্ষেপ করবা, তখন সে ম্যাক্সিমাম ডিস্টেন্সে যাবে। বুঝতে পেরেছ? যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি নিক্ষেপ করবা তখন সে ম্যাক্সিমাম ডিস্টেন্সে যাবে। ক্রিকেট খেলার ক্ষেত্রে এটা খেয়াল করবা, যখন কোনো হচ্ছে ব্যাটার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মোটামুটি কার্ভ করে যখন 6 মারে, তখন সেটা হচ্ছে অনেক দূরে যায়, স্টেডিয়ামের বাইরে যায়। বড় বড় ছক্কা যারা মারে তাদের ক্ষেত্রে এটা খেয়াল করবা। যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যারা হচ্ছে হিট কম জেনারেট করতে পারে, যেমন বাংলাদেশের মুশফিকুর রহিম দেখবা ম্যাক্সিমাম 6গুলা যেগুলো মারে পা সামনে বাড়ায়, সেগুলো হচ্ছে সে কিন্তু অত হিট করতে পারে না অত জোরে, বাট খুব সুন্দরভাবে হচ্ছে 6গুলা যায়। তার কারণ হচ্ছে কি, সে ওই 45 ডিগ্রির আশেপাশের কোনো একটা অ্যাঙ্গেলে হিট করে। বুঝতে পারছো? আখি ইসলাম বলছো ভাইয়া আমরা বুঝতেছি, থ্যাংক ইউ বললাম ভাবি। হ্যাঁ আচ্ছা, বোঝার এগুলা হচ্ছে ইন্টারমিডিয়েটের পড়া না, এগুলো তো ইন্টারে পড়ে আসছো, নতুন কিছু না। এই জন্য হচ্ছে আমি অনেকটা ধরো জাস্ট রিভাইজের মতো করে যাচ্ছি, এই জন্য খুব ফাস্টে যাচ্ছি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই আলাপটা এখানে শেষ। বিচরণকালের সমীকরণ আমরা বের করছি, সর্বোচ্চ উচ্চতা বের করছি, আনুভূমিক পাল্লা সমীকরণ হচ্ছে আমরা এই যে এটা বের করছি, ইকুয়েশন 3 শেষ। তাহলে এখান থেকে এই চ্যাপ্টার থেকে মোটামুটি এগুলাই আসে পরীক্ষায়, আর কিছু আসে না। এখান থেকে ভালো করে পড়বা, আর এখান থেকে তোমাকে হয়তো মান দিয়ে দিতে পারে যে রেঞ্জ বের করো, বি নটের মান দিয়ে দিতে পারে, থিটার মান দিয়ে দিবে যে বি নট এত হইলে থিটা এত হইলে রেঞ্জ কত বা আনুভূমিক পাল্লা কত, মান বসাইবা, মান বসাইলে তুমি আনসার পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, কতক্ষণ হইল? আচ্ছা, কয়টা বাজে? ও মাই গড, 2 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে, 9টা 43। আর কি কিছু পড়াবো বলো তো? আর কি কিছু বলবো? তৃতীয় অধ্যায় একমাত্রিক গতির একটা কোয়েশ্চেন সলভ করে দিই। একমাত্রিক গতি চ্যাপ্টার হচ্ছে 3rd চ্যাপ্টার। এটা খুবই ইম্পর্টেন্ট যারা এবার পরীক্ষা দিবা তাদের জন্য। 3rd চ্যাপ্টার, চ্যাপ্টারের নাম হচ্ছে 1 ডাইমেনশনাল মোশন, একমাত্রিক গতি। একমাত্রিক গতি। আচ্ছা, ভালো কথা, আমি কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলতেছি না, বুঝছো? শুদ্ধ ভাষায় কথা বলতেছি না। আর দুনিয়াতে অশুদ্ধ বলতে কোনো ভাষা নাই। ভাষা শুদ্ধ আর অশুদ্ধ হয় না, ভাষা ভাষাই। আচ্ছা, এখন আসো একমাত্রিক গতি নিয়ে আলোচনা করি। আলোচনা না, একটা প্রশ্ন সলভ করি। প্রশ্ন হচ্ছে কি, ভি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ভি এক্স নট স্কোয়ার, ভি এক্স নট স্কোয়ার প্লাস ভি এক্স নট স্কোয়ার প্লাস 2 এক্স ইন্টু এক্স মাইনাস এক্স নট।
টুয়াইজ এ এক্স ইন্টু এ এক্স মাইনাস এক্স নট। এতটুকু হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করো যে, এটা প্রমাণ করতে হবে ভি এক্স স্কোয়ার ইকুয়াল টু ভি এক্স নট স্কোয়ার। কি ইসলাম বলছে ভাইয়া চ্যাপ্টার 6 নিয়ে কিছু বলেন। চ্যাপ্টার 6 তো সহজ, ওই যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, তারপরে হচ্ছে তোমার কি বলে গ্রেভিটি মনে হয় নাকি, কাজ ক্ষমতা শক্তি, তো গ্রেভিটেশনাল এনার্জি আছে, যান্ত্রিক শক্তি, সরল দোলকের নিত্যতা সূত্র, এগুলো আছে। এগুলো তো সহজ জিনিস। ভাষা দিয়ে কি হবে বুঝাইতে পারতেছেন, এটাই মুখ্য ভাইয়া। হ্যাঁ, আমি তো শুদ্ধ ভাষার চেষ্টাও করতেছি না তো কথা বলার। আমি তো এখানে ফর্মাল হচ্ছে কলেজে, আমি কি কলেজে পড়াইতে আসছি? আমার কাজ হচ্ছে তোমারে বুঝাইয়ে দেওয়া, তুমি বুঝতে পারলা কিনা এটা হচ্ছে কথা, বুঝছো? আমি তো প্রফেশনাল টিচার না। প্রফেশনাল টিচার হইলে যখন ওই জায়গায় যাব তখন গিয়া হচ্ছে আমি শুদ্ধ ভাষায় কথা বলবো। আর আমি এমনিতেই মজা করে এইভাবে কথা বলতেছি, আমি সবসময় এইভাবেই কথা বলি। যাই হোক, এখন আসো। আচ্ছা, এটার পরে চ্যাপ্টার 6 হচ্ছে তোমার স্প্রিং বল দ্বারা কৃতকাজ, এটা দেখাই দিব না, যাও। এখন এই প্রমাণটা করার জন্য খেয়াল করো, এইটা প্রমাণ করার জন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। এটা হচ্ছে মূল বিন্দু। তো এই মূল বিন্দু থেকে এখানে কোনো একটা বস্তু আছে বর্তমানে এক্স নট দূরত্বে, এখানে কোনো একটা বস্তু আছে যার ভর হচ্ছে এম। ঠিক আছে, এক্স নট দূরত্বে আছে, তার ভর হচ্ছে এম, এবং তার আদিবেগ এখান থেকে যখন সে যাত্রা শুরু করছে, এটা হচ্ছে বস্তু, এখান থেকে সে যখন যাত্রা শুরু করে তখন তার আদিবেগ হচ্ছে এক্স অক্ষ বরাবর ভি এক্স নট। এত আদিবেগে সে যাত্রা শুরু করছে। শুরুতে সে ছিল কোথায়? এক্স নট অবস্থানে, এখান থেকে সে যাত্রা শুরু করছে, আদিবেগ কত? ভি এক্স নট, এবং তার ত্বরণ ছিল এ সমতরণে, এ এক্স সমতরণে সে সামনের দিকে যাচ্ছে, এবং টি সময় পরে সে এইখানে এসে পৌঁছাইছে, এবং তার শেষ বেগ হয়েছে ভি এক্স। শেষ বেগ হয়েছে কত? ভি এক্স। আদিবেগ ছিল ভি এক্স নট, শেষ বেগ হয়েছে কত? ভি এক্স। এবং আগে ছিল সে হচ্ছে কত দূরত্বে ছিল? এক্স নট দূরত্বে ছিল। বর্তমানে এখানে সে কত দূরত্বে আছে? এক্স দূরত্বে আছে। আগে ছিল এক্স নট দূরত্বে, বর্তমানে হচ্ছে কোথায় আছে? এক্স দূরত্বে আছে, এক্স মিটার দূরত্বে আছে। তো এই কথাগুলোকে তোমার এখানে বাংলায় লিখতে হবে যে ধরি এম ভরের একটি বস্তু শুরুতে এক্স ইকুয়াল টু এক্স নট অবস্থানে ছিল। এই যে খেয়াল করো, এমনভাবে তুমি এই কথাগুলো লিখবা যাতে এই সবগুলা প্যারামিটার তোমার ওই বর্ণনার ভিতরে ঢুকে যায়। খেয়াল করো, আমি লিখে দিচ্ছি। এটা যে এক্স্যাক্টলি বইয়ের মতো মুখস্থ করে লিখতে হবে এমন কোনো কথা নাই, তোমার যেমনে খুশি এমনি লিখতে পারো, শুধু এই পরিচয়গুলো এটার মধ্যে থাকতে হবে। ধরি একটি বস্তু টি ইকুয়াল টু 0 সময়, মানে সময় গণনা এখনো তুমি শুরু করো নাই, টি ইকুয়াল টু 0 সময়ে এক্স ইকুয়াল টু এক্স নট অবস্থানে ছিল বা আছে, এক্স ইকুয়াল টু এক্স নট অবস্থানে ছিল। তার আদিবেগ, তার না বস্তুর আদিবেগ ভি এক্স নট, বস্তুর আদিবেগ কত? ভি এক্স নট, এবং বস্তুটি এ এক্স সমতরণে, খেয়াল করবা সমতরণ না হইলে কিন্তু এই সূত্র খাটবে না, সমতরণে এ এক্স সমতরণে এক্স অক্ষ বরাবর গতিশীল। এখানে ওয়াইটা দেওয়া উচিত না, এখানে ওয়াই দিও না, জাস্ট এক্স এক্সিস দাও। বস্তুটি এ এক্স সমতরণে এক্স অক্ষ বরাবর গতিশীল। কোন দিকে গতিশীল হয়েছে সে? এক্স অক্ষ বরাবর গতিশীল হয়েছে। টি ইকুয়াল টু টি সময় পরে, অর্থাৎ নির্দিষ্ট একটা অবজারভেশন টাইম, আমি বা 12 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 100 সেকেন্ড পরে আমি দেখতেছি, টি ইকুয়াল টু টি সময়ে বস্তুটি এক্স ইকুয়াল টু এক্স অবস্থানে থাকে বা যায়। এক্স ইকুয়াল টু কোথায় গেছে? আগে ছিল এক্স ইকুয়াল টু এক্স নটে, এখন কোথায় আছে? এক্স ইকুয়াল টু এক্সে আছে। এক্স ইকুয়াল টু এক্স অবস্থানে যায়, এবং তার শেষ বেগ কত হয়েছে? ভি এক্স, শেষ বেগ ভি এক্স হয়। এই কথাগুলো হচ্ছে আমরা বাংলায় লিখে দিলাম। তাহলে খেয়াল করো, এখানে ভিতরে সব কিন্তু চলে আসছে, ভি এক্স আসছে,
তারপরে খেয়াল করো সবগুলা প্যারামিটার এখানে ভিতরে আসতে হবে তোমার বর্ণনার মধ্যে। হ্যাঁ, এই যে ax সমতরণে বলছো ax আসছে, bx নট আসছে, bx আসছে, তাহলে খেয়াল করো bx আসছে, bx নট আসছে, a আসছে, আর x নট, এই যে x নট আসছে আর এই যে x আসছে। এমনভাবে সংজ্ঞাগুলো লিখতে হয়। টিচাররা মার্ক দেয় কিভাবে, তোমার এই লেখাটা সে পড়বে, শুধু যে প্রতিপাদন করলেই তুমি আনসার মার্ক পাওয়া যাবা এরকম কোনো কথা নাই, মানে এরকম হয় না সাধারণত ফিজিক্সের ক্ষেত্রে। তুমি বুঝতেছো কিনা, বর্ণনাগুলো ঠিকঠাক মতো লিখতেছো কিনা সেটাও কিন্তু টিচাররা দেখে, তা নাহলে ফুল মার্ক পাবা না। তো এই প্রত্যেকটা প্যারামিটারের পরিচয় এখানে ভিতরে থাকতে হবে, তা নাহলে তোমার এখান থেকে মার্ক কাটা যাবে। বুঝতে পারছো, সবগুলা প্যারামিটারের পরিচয় এটার মধ্যে থাকতে হবে। এখন আমরা জানি, এখান থেকে তুমি প্রমাণ শুরু করো। আমরা কি জানি, আমরা জানি ত্বরণ যেহেতু x অক্ষ বরাবর, এই কারণে a এর নিচে সাবস্ক্রিপ্ট হিসাবে আমরা x দিছি। ax ইকুয়াল টু কি হবে, dvx ডিভাইডেড বাই dt। dv বাই dt হচ্ছে কি, ত্বরণ। dv বাই dt হচ্ছে ত্বরণ। যদি এটাকে এভাবে dv বাই dt বলা ঠিক না, ddt অফ v বলা যায় আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি ত্বরণ, এটা হচ্ছে আমাদের ত্বরণের সূত্র। আমরা a ইকুয়াল টু জানি যে বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে, বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। এখন আমরা এখানে একটু চালাকি করব। চালাকি হচ্ছে প্রমাণ করার জন্য, প্রমাণের স্বার্থে dx বাই dt এটা লেখা যায় কিনা দেখো তো, দেখো কি ছিল উপরে dvx আর নিচে ছিল dt। খেয়াল করো নিচে স্টিল dt আছে, উপরে স্টিল dvx আছে। আমরা dx দুই সাইডে এক্সট্রা আনছি, তাহলে এটা ক্যান্সেল হয়ে কাটাকাটি করে চলে যায়। যদি এটা একটা খুবই হাস্যকর জিনিস, যারা হচ্ছে ম্যাথের স্টুডেন্ট তারা এই জিনিস যদি দেখে তাহলে খুবই কষ্ট পায় তারা, এটা আসলে এইভাবে ঠিক না, কিন্তু আমাদের বইয়ে লেখা আছে আমরা এইভাবে করি। সো আমিও করাচ্ছি এভাবে। ডিফারেন্সিয়াল একটা অপারেটর, এটাকে এরকম টুকরা করা যায় না আসলে, কিন্তু আমরা ফিজিক্সের মানুষজন এটা করে ফেলি। এখন আসো, এখন খেয়াল করো dx বাই dt যেই টার্মটা, তাহলে এটা তো বুঝছো না, dvxটা হচ্ছে কোথায়, উপরে, dt হচ্ছে নিচে। যে dvx উপরে, dt হচ্ছে নিচে, dvx উপরে, dt হচ্ছে কোথায়, নিচে, আর dx ক্যান্সেল, কাটাকাটি হয়ে গেল। এখান থেকে কি লেখা যায় খেয়াল করো তো, dx বাই dt, এটা কি, x হচ্ছে সরণ, সময়, সরণ বাই সময় ইকুয়াল টু বেগ, সরণ বাই সময় ইকুয়াল টু কি হয়, বেগ হয়। তাহলে এটা হয়ে গেল vx, সাথে dvx বাই dx। দেখো dvx সাথে হচ্ছে dx, এখানে আছে কি ax। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে dxটাকে বামে নিয়ে এসে গুণ করে দিব। দেখো ax dx ইকুয়াল টু কি থাকে, vx dvx। ঠিক আছে, এখন তোমার দেখে এটা কি মনে হচ্ছে, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন না, এটাকে দেখে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন তো অবশ্যই ছিল এই যে এখানে। এটাকে তোমার দেখে মনে যাচ্ছে যে একটু ইন্টিগ্রেশন করে দিই, তো করে দাও একটু ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের মধ্যে দেখো এখানে ভেরিয়েবল কি এক্স, আর এখানে ভেরিয়েবল কি vx। তাহলে তোমার লিমিট উল্লেখ করতে হবে যে কোন লিমিটে তুমি ইন্টিগ্রেশন করবা। তাহলে তুমি ইন্টিগ্রেশন করবা যে যখন এখানে আছে এক্স না, যখন, আচ্ছা যখন তখন কিছু লেখার দরকার নাই, আমরা এইগুলা পরিচয় আগে দিয়ে আসছি। সো এখন যখন তখন লেখার দরকার নাই, আপনি জাস্ট কি লিখবো আমরা, এটাকে একটা সমীকরণ দাও, এটাকে দাও 1 নাম্বার, এটাকে দাও 2 নাম্বার। এখন লিখবো আমরা সমীকরণ 2 এর বামপক্ষকে চলক হচ্ছে কি এক্স, তাইলে এক্স নট হতে, এই যে লিমিট খেয়াল করো, এক্স এর লিমিট শুরুতে ছিল এক্স নট আর শেষে গিয়ে কত হয়েছে এক্স। তাহলে সমীকরণ 2 এর বামপক্ষকে এক্স নট হতে এক্স পর্যন্ত এবং ডান পক্ষকে অন্তরীকরণ করব। এখানে চলকটা কোনটা, ডি এর পরে যেটা থাকে সেটা চলক, ডি এর পরে যেটা থাকে সেটা চলক vx, এবং ডান পক্ষকে vx এর মান কত ছিল দেখো, শুরুতে vx নট শেষে vx। ডান পক্ষকে vx নট হতে vx সীমার মধ্যে অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ করে আমরা কি পাই খেয়াল করো, তাহলে উভয় পক্ষে আমরা কি করব, অন্তরীকরণ করব। উপরের অংশ মুছছি, ও মাই গড। এখন আমরা সমীকরণ 2 কে কি করব, অন্তরীকরণ করব। তাড়াতাড়ি শেষ করতে হবে। এটা হচ্ছে সমীকরণ 2, তাহলে অন্তরীকরণ করো। এখানে কি আছে, ax dx, ax dx কে কোথা থেকে কোথায়, x নট থেকে x পর্যন্ত, তাহলে x নট থেকে x পর্যন্ত ইকুয়াল টু ডান পাশে কি পাবো আমরা, vx dvx।
ইন্টিগ্রেশন কোথা থেকে কোথা পর্যন্ত bx dbx হচ্ছে কই থেকে কই পর্যন্ত ও bx এর লিমিট হচ্ছে bx নট হতে bx নট হতে হচ্ছে কত bx বোঝা গেল তোমরা কি কেউ কিছু বলতেছো ভাষা দিয়ে কি হবে বুঝাইতে পারতেছেন এটাই মুখ্য আচ্ছা এবারের জন্য কোনগুলা পড়বো চ্যাপ্টার 6 এর কি সাজেশন নাই তোমাদের কাছে হ্যাঁ চ্যাপ্টার 6 এর সাজেশন নাই এবার হচ্ছে যে কাজ ক্ষমতা শক্তি আছে না চ্যাপ্টার 6 এর ওখান থেকে দাঁড়াও আমি একটা প্রশ্ন হচ্ছে সলভ করাবো আমি হচ্ছে কাজ শক্তি উপপাদ্য একটা আছে এটা মনে হয় আমার চ্যানেলে দেওয়া আছে এই প্রশ্নটা আর হচ্ছে কি স্প্রিং বল দ্বারা কৃতকাজের রাশিমালা প্রতিপাদন করো শক্তি সংরক্ষণশীলতা সূত্র এগুলো ইম্পর্টেন্ট তারপরে ভূপৃষ্ঠে মহাকর্ষীয় বিভব শক্তির মান শূন্য এগুলো তো অনেক সাজেশন তো আছে সাজেশন ফলো করবা এবারের জন্য কোনগুলো পড়বো চ্যাপ্টার 6 এর আচ্ছা ভাইয়া আমরা বুঝতেছি কোনো প্রবলেম হচ্ছে না ওকে থ্যাংক ইউ তোমরা বুঝলেই হলো তোমাদের বোঝানোর জন্যই তো পড়াচ্ছি না আমি তো হচ্ছে প্রফেশনাল টিচিং করতেছি না এখানে প্রফেশনাল টিচিং করতেছি না আচ্ছা এখন আসো কোথায় গেল আচ্ছা হ্যাঁ এখান থেকে এখন হচ্ছে কাহিনী খেয়াল করো আমরা বলছি যে এই বস্তু সমত্বরণে চলতেছে কেমনে চলতেছে সমত্বরণে অর্থাৎ ত্বরণের মানটা ফিক্সড মানে একটা কনস্ট্যান্ট মান ফিক্সড এই মানটা চেঞ্জ হবে না তাহলে যদি এটা কনস্ট্যান্ট হয় তাহলে কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসা যায় এ এক্সটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম এক্স নট থেকে এক্স পর্যন্ত ভিতরে থাকলো ডিএক্স হয়েছে আর এই পাশে কি খেয়াল করো বিএক্স ডিভিএক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ইকুয়াল টু কী হয় ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ইকুয়াল টু কী হয় এক্স স্কোয়ার বাই 2 হয় না এক্স স্কোয়ার বাই 2 হয় তো তুমি এখানে এক্সের জায়গায় বিএক্স আছে চিন্তা করো তাহলে এক্স ডিএক্স ইকুয়াল টু কী হইতো এক্স স্কোয়ার বাই 2 হইতো এই যে দিলাম তারপর লিমিট হচ্ছে বিএক্স নট থেকে বিএক্স পর্যন্ত হইলো আচ্ছা এক্স নট থেকে এক্স পর্যন্ত এখন খেয়াল করো আমি আবার বলতেছি এটা যদি কনস্ট্যান্ট না হইতো এ এক্সের মান যদি সমত্বরণে না চলে তখন কিন্তু তুমি আর এটাকে বাইরে বের করে আনতে পারতা না ঠিক আছে এ এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল টু কি শুধু এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল টু শুধু এক্স তাহলে এক্স লিমিট বসাও এক্স নট থেকে এক্স পর্যন্ত এখানে লিমিট বসাও বিএক্সের জায়গায় বিএক্স বসাইলে যা আছে তাই থাকবে ডিভাইডেড বাই 2 সূত্রের মাইনাস এটা আমরা জানি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বিএক্সের জায়গায় বিএক্স নট বসাও তাহলে বিএক্স নট স্কোয়ার বাই 2 ঠিক আছে আচ্ছা এরপরে এখানে কি থাকবে এক্স এর জায়গায় আপার লিমিট হচ্ছে এক্স মাইনাস এক্স নট এক্স এর জায়গায় বসবে এখন এক্স নট ইকুয়াল টু হচ্ছে এখান থেকে আমরা চাইলে যাহা করিতে পারি তাহা হচ্ছে হাফ কমন নিয়ে আসতে পারি হাফ কমন এটাতেও 2 আছে এটাতেও 2 আছে হাফ কমন নিয়ে আসলাম তাহলে বি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স নট স্কোয়ার বামে থাকে যে এটা এখন 2 দিয়ে তুমি এই পাশে গুণ করে দাও তাহলে 2i এ এক্স ইন্টু এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার মাইনাস ভি এক্স নট স্কোয়ার ঠিক আছে এখান থেকে দেখো তো আমরা প্রমাণের একদম কাছাকাছি চলে আসছি বামে থাকবে শুধু vx তাহলে এই যে vxটা এক পাশে থাকবে মাইনাস এই যে মাইনাস vx নট এটাকে যদি বামে নিয়ে আসে তাহলে প্লাস হয়ে যাবে তাহলে vx নট স্কোয়ার প্লাস 2ax ইন্টু এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু হচ্ছে vx স্কোয়ার এটাকে তুমি উল্টায় লিখো তুমি তোমার আনসার পেয়ে যাবা এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল যে bx স্কয়ার ইকুয়াল টু bx নট টুয়াইজ a এই টার্মটা bx স্কয়ার ইকুয়াল টু bx নট টুয়াইজ a এই টার্মটা বুঝতে পারছো সহজ প্রমাণ কিন্তু বুঝতেছি আচ্ছা এবারের জন্য
এবারের মেজরদের জন্য সাজেশন দিন। সাজেশন তো হচ্ছে তোমাদের কাছে থাকার কথা, আমি তো সাজেশন বানাই নাই এবারের জন্য, বুঝছো? আচ্ছা তুমি হচ্ছে করবা, ইনবক্সে মেসেজ দাও আমাকে, আখি ইসলাম, হ্যাঁ? তাহলে তোমাকে আমি বলে দিব যে কোন কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো পড়বা, ওকে? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আমরা। অলমোস্ট 10টা বাজে, প্রায় 2 ঘন্টার মতো ক্লাস। ইন্টিগ্রেশনের ফর্মুলার জন্য আগে বুঝি নাই, হাবিব বলছো এখন বুঝলাম, একদম ইজি। হ্যাঁ, এই যে ইন্টিগ্রেশনগুলো অ্যাপ্লাই করছি এখানে, বুঝছো? এই ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2, ইন্টিগ্রেশন শুধু ডিএক্স ইকুয়াল টু হয় জাস্ট এক্স। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো আজকের ক্লাসে আমরা যা যা আলোচনা করলাম। আমাদের চ্যাপ্টার মনে হয় আছে কয়টা, টোটাল 10টার মতো না? কাজ, ক্ষমতা, শক্তি আছে, গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আছে, ফ্লুইড আছে। আচ্ছা, আরও কোনো একদিন হয়তো আরেকটা লাইভ নিব আমরা বাকিগুলা বোঝানোর জন্য। আর যারা হচ্ছে কি বলে, এবছর যারা পরীক্ষা দিয়ে দিবা, তোমাদের তো হচ্ছে কোনো কোর্স নাই আমার, সেজন্য তো খুবই দুঃখিত। সামনের বছর মানে তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠে যাবা, তখন হচ্ছে তোমাদের সবচেয়ে বড় যেই কোর্সটা আর কি, যেটাতে ম্যাক্সিমামের প্রবলেম, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, দ্বিতীয় বর্ষে। সেটা আমরা চালু করবো ইনশাল্লাহ, সামনের বছর থেকে তোমরা এটা পাবা। আর যারা নতুন এই বছর ফিজিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, মাত্র প্রথম বর্ষে আসো, তোমাদের জন্য হচ্ছে আগামী মাসের 20 তারিখ থেকে আমাদের এই মেকানিক্স পেইড কোর্সটা শুরু হবে। ওকে, সো কোনো কিছু জানার হইলে বা এই ক্লাস নিয়ে কোনো প্রশ্ন যদি থাকে, তাহলে হচ্ছে ইনবক্সে মেসেজ দিবা। ইউটিউব চ্যানেল আছে, সেখানে ক্লাসগুলো চেক করবা যে আমরা কীরকম পড়াই না পড়াই। লাইভ ক্লাসে তো অনেক ফাস্ট পড়াই, অশুদ্ধ ভাষায় কথা বলি, সেটাও একটা বিষয়, যদিও অশুদ্ধ সবসময় কথা বলি। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার সাথে এই পেজের মাধ্যমে যুক্ত হইতে পারবা। এটাতে হচ্ছে ফেসবুক পেজ আছে, আবার ইউটিউব চ্যানেল আছে, সেম নাম, ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট লিখে সার্চ করলে সেখানে তুমি অনেকগুলো ভিডিও দেখতে পাবা, পেজ দেখতে পাবা, মেসেজ করবা, ইনশাল্লাহ চেষ্টা করবো তোমার প্রশ্নের উত্তর দেওয়ার। ভালো থাকো, আজকের মতো এখানে শেষ করি। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা, সবাইকে আবারও ধন্যবাদ। ভালো থাকো, আমার জন্য দোয়া করিও, কালকে পরীক্ষা আছে, যেন পাস করি আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।